আজকে আমাদের ইংলিশ রাইটিংসের ক্লাস নাম্বার 14। আমাদের কোর টপিক যেটা চলছে সেটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। তো আজকে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের কনসেপ্ট শেষ হবে এবং তারপর সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের কোয়েশ্চেন টোটাল সব প্র্যাকটিস করে তারপর আজকে ক্লাস শেষ হবে। আচ্ছা, তো আমি আরেকটা কথা তোমাদের থেকে জিজ্ঞেস করি, তোমাদেরকে যে ইংলিশের ডেসক্রিপটিভ যে নোট দেওয়া হয়েছে সেগুলো বাড়িতে পড়ছো? একটু বলো দেখি। আস্তে আস্তে চলে যাচ্ছে, হালকা হালকা করে। গেলে হচ্ছে না প্রপারলি, হ্যাঁ, ঠিক না আছে, আসে না। বেশ বেশ বুঝেছি। কি করবে ওইটা নিয়ে আমি তোমাদেরকে আজকে একটা রোড ম্যাপ দিয়ে দিচ্ছি। ওকে, এই যেভাবে বলবো এইভাবে ওইটাকে পড়তে থাকো। হ্যাঁ, দিনের যে কোনো 1 ঘন্টা, কত সময়? দিনের 1 ঘন্টা। যে কোনো 1 ঘন্টা বেছে নাও, সকালে, রাতে, দুপুরে, সন্ধ্যায়, যখন খুশি তখন, 1 hour অনলি। এই 1 ঘন্টার সময়ে তোমরা যেটা করবে, একদম এক দাগ থেকেই শুরু করবে। হ্যাঁ, রিপোর্ট আছে আমাদের ওইখানে, আমাদের ওখানে প্রেসি আছে, আমাদের ওখানে ট্রান্সলেশন আছে, ঠিক? তো একটা রিপোর্ট, একটা প্রেসি, একটা ট্রান্সলেশন, এই 1 ঘন্টা ধরে পড়বে। এখন কি করবে সেখানে? সেখানে রিপোর্টটাকে তুমি নিজে 2-3 বার পড়ে নেবে, পড়ে নিয়ে সেইটাকে লিখবে। ঠিক আছে? তাহলে প্রথমে এইটাকে পড়বে অ্যান্ড দেন তারপর এটাকে লিখবে। রাইট? তাহলে প্রথমে পড়ছো কবার? 3 to 4 টাইমস পড়ছো, 3 থেকে 4 বার পড়ছো অ্যান্ড দেন সেটাকে তুমি লিখছো। এইটা যদি 1 সপ্তাহ করো, তারপর তোমরা আমাকে বলবে যে হ্যাঁ দাদা সত্যি আমাদের প্রগ্রেস হচ্ছে। আর যদি এইটা না করো, তাহলে যদি বলো দাদা কি হচ্ছে বুঝতে পারছি না, কি ব্যাপার, কি, এগুলো করবে না। ওই যে নোটটা স্পেশালি কিন্তু তোমাদের এই ব্যাচটাকে জন্যই করা। তো আমি দেখলাম যেহেতু কষ্ট পরিশ্রম আমার করতেই হয়েছে, তাহলে এটা বাকিদের জন্য দেখি যদি দিয়ে 2 পয়সা আসে, এই জন্য বাকি ইউটিউবে দেওয়া। ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমি বলছি যে তোমাদের এই ব্যাচটার জন্যই ওটাকে করা হয়েছে। তাহলে পড়ার পদ্ধতি আমি কি বললাম? এই প্রত্যেকটাতেই সেম কাহিনী, একটা রিপোর্ট, একটা প্রেসি, একটা ট্রান্সলেশন। এই 1 ঘন্টা সময়ের মধ্যে 2-3 বার করে পড়বে, তারপর সেটাকে লিখবে। যদি প্রথম প্রথম এমন হয় যে পড়ছি অথচ লিখতে পারছি না, এমন হতে পারে কারো কারো, সে কি করবে? দেখে দেখে 2-3 বার লিখবে। কি করবে? দেখে দেখে 2-3 বার লিখবে। আর দেখে দেখে 2-3 বার লেখার পরে তারপর একবার বই বন্ধ করে, ওটাকে বন্ধ করে নিজে লেখার চেষ্টা করবে। বুঝেছো কি বলেছি? হ্যাঁ। তাহলে এইটা হ্যাঁ, প্রত্যেকে করবে কিন্তু, আমি বলে দিচ্ছি, প্রত্যেকে, যতজন আছো ক্লাসে এবং যারা যারা রেকর্ডেড ক্লাস দেখবে, প্রত্যেকে করবে। দিনে 1 ঘন্টা সময় দাও, না হলে আমরা যে ইংলিশ রাইটিংসের এই যে যে কোর্সটা করছি বা ক্লাসটা করছি, আলটিমেটলি এর কিন্তু কোনো রেজাল্ট হবে না। হ্যাঁ ভাই, তোমাদের 127খানা রিপোর্ট দেওয়া আছে, ওই ওই টপিকগুলোর বাইরে আর রিপোর্ট হওয়া সম্ভব নয়। এক্সামিনারকে ওর ভেতর থেকেই দিতে হবে, যা খুশি দিক না কেন পরীক্ষাতে, কারণ প্রিভিয়াস কোশ্চেন পেপার অ্যানালিসিস করেই ওগুলো তৈরি হয়েছে। এবার প্রেসিটা হয়তো আমি কমন করতে পারবো না, কারণ প্রেসি কমন করা খুব সহজ না, কারণ প্রেসি তো একটা রিসেন্ট একটা সংবাদপত্র থেকে একটা পার্ট তুলে দিয়েই করে দিতে পারে, কিন্তু প্রেসির ধরনটা বুঝে যাবে যে কিভাবে কি হচ্ছে। আর ট্রান্সলেশনগুলো আমি আশা করছি কমন দিতে পারবো। ট্রান্সলেশন দেখো সমস্ত সাহিত্যের থেকে যে যে জায়গা থেকে হয় সেইখান থেকে নিয়েছি আমরা। আর বাকি ট্রান্সলেশন নিয়ে আমাদের ভাবতে হবে না, তার কারণ আমরা এগুলো এখানে শিখছি। তো অন্তত রিপোর্ট আর প্রেসি, এই দুটো জিনিস কিন্তু আমাদের এই দৈনিক 1 ঘন্টার মধ্যে করতেই হবে। এবার এইটা যদি তোমরা না করো তাহলে কিন্তু নিজেদের ভুলে নিজেদেরই সর্বনাশটা হবে কিন্তু, আমি এটা বলছি। বুঝেছো? এখন আর ক্লাস মানে রিকোয়েস্ট পাঠিয়ে কোনো লাভ হবে না, কারণ আমি যখন এই স্ক্রিনটাকে ইয়ে করে দিই, শো করে দিই, তখন আর আমার কাছে জয়েন করার কোনো সুযোগ থাকে না। আচ্ছা, তাহলে প্রত্যেককে আমায় কথা সমস্যা দাও, হচ্ছে। এই 1 ঘন্টা করবে কিনা? হ্যাঁ স্যার। স্যার করবো, কিন্তু স্যার মানে ঘটনা হচ্ছে কি, প্রথমে আমার তো মুখস্থ হয় না। আচ্ছা ওকে, তো ঠিক আছে, শোনো শোনো, উম, আর 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 কথা আমার শোনার দরকার নেই। মুখস্থ যদি না হয় দেখে দেখে লেখো 3 বার। ঠিক আছে স্যার। কি বলেছি বুঝেছো? তুমি দেখে হ্যাঁ স্যার। দেখে 3 বার লেখার পরে
চতুর্থবার ওটাকে একবার বন্ধ করে লেখার চেষ্টা করবে। তবে এমন হয় না যেন, শোনো শোনো, এরকম অনেক ছেলে মেয়ে দেখেছি যে দেখে দেখে 3-4 বার লিখতে বলেছি, ও কানে হেডফোন লাগিয়ে গান শুনছে আর দেখে দেখে কপি করছে। এটা তোমার স্কুলের প্রজেক্ট নয়। যখন তুমি দেখে দেখে লিখছো ওটার মধ্যে দিয়েই পড়াটা হচ্ছে, হ্যাঁ, কনসেন্ট্রেশন যেন থাকে ওখানে। হ্যাঁ এটা স্যার। তুমি করো, এটা তুমি 2-3 দিন করো, বেশি না, মানে 2-3 ঘন্টা একে সময় দাও, 2-3 দিন করো, তারপর তুমি আমাকে বলবে তো প্রগ্রেস হচ্ছে কিনা। তার মানে আজকে ঠিক আছে। হচ্ছে মঙ্গলবার, আমাদের নেক্সট ক্লাস কবে? শনিবার। শনিবার। তোমাদের এই ইংলিশ রবিবার। রাইটিংসের ক্লাস তো মঙ্গল আর রবিবার তো। হ্যাঁ রবিবার হ্যাঁ রবিবার। হ্যাঁ, রবিবার তাহলে রবিবার। আমি আগামী সানডেতে তোমাদের কিন্তু এটার আমি রিপোর্ট নেব প্রত্যেকের কাছেই কিন্তু। আচ্ছা স্যার ঠিক আছে, আমি কিন্তু প্রত্যেককে বলছি এটা করবো। আমাদের 1 ঘন্টা সময় দাও মাত্র দিনে। ঠিক হ্যাঁ, আছে স্যার। আর একটাকে বলছিলে কি সমস্যার জন্য কথা বলছিলে, তো দেখি কি দাদা সমস্যা শুনি। বিএড এর পরীক্ষা চলছে। ও আচ্ছা, তোমার যদি পরীক্ষা চলে থাকে, তুমি তাহলে এখন ওইটাকে কনসেন্ট্রেট করো, ঠিক আছে? কারণ ওইগুলো তো সারা জীবন কাজে লাগবে, একবার পরীক্ষা দিলে তো তুমি ওইটাকে কনসেন্ট্রেট করো। দীপাঞ্জন বলছো তো? হ্যাঁ দাদা। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তুমি তোমার বিএড এর পরীক্ষাটাকে দাও, তাহলে তোমার কাছে আমি নেক্সট সপ্তাহে তোমার ঠিকানাটা হিসাবটা নেব। আর বাকি যারা আছো যাদের কোনো পরীক্ষা চলছে না তারা এটাতে করো। হ্যাঁ দেখো, আমি তোমাদের ডিমোটিভেট করতে চাই না, কিন্তু সত্যি কথাটা আমার বলা উচিত। মাত্র 10,000ও নয়, লেস দ্যান 10,000 এনটিপিসিতে রয়েছে, তাই না ভ্যাকান্সি? নাকি আমি ঠিক বলছি হ্যাঁ তো? 9,600 সামথিং হচ্ছে ওই গ্রাজুয়েট, আর 2,000 সামথিং বোধহয় আন্ডার গ্রাজুয়েট মানে এইচএস। তার মানে আমি ধরলাম যে 11,000। তো 11,000 ভ্যাকান্সির জন্য ক্যান্ডিডেট হয়েছে 1.2 crore। এবার তোমরা নিজেরা বোঝার চেষ্টা করো কোথায় আছো। 11,000 ভ্যাকান্সি ভারত সরকারের, মানে কি অবস্থা! 11,000 ভ্যাকান্সি ফিল আপ করার জন্য 1.2 crore ক্যান্ডিডেট ফর্ম অ্যাপ্লাই করেছে। ঠিক, তাহলে আমি ধরে নিলাম যে এর মধ্যে 1 কোটি ছেলে মেয়ে আছে যারা পড়াশুনো করে না। 20 লক্ষ ছেলে মেয়ে তো পড়াশুনো করে। 1.2 crore মানে কি, 1 কোটি 2 লক্ষ। তাহলে 1 কোটি ছেলে মেয়েই না, পড়াশুনো 1 করে কোটি না 20। বলছি, যে তাহলে 20 লক্ষ ছেলে মেয়ে তো পড়াশুনো করছে। তাহলে ওই জায়গায় এই 11,000 ভ্যাকান্সির জন্য 20 লক্ষ ছেলে মেয়ে ধরো সিরিয়াস ক্যান্ডিডেট, সিরিয়াস থেকেও সিরিয়াস ক্যান্ডিডেট ধরো রয়েছে। তাহলে 200 জনে একজন হচ্ছে তাহলে প্রায়। হ্যাঁ, তাহলে বুঝে নাও একবার। আমি কিন্তু তখন, এটা কখন হচ্ছে, যখন আমি 1 কোটি বাদ দিয়ে দিয়েছি। হ্যাঁ, যে সবে গ্র্যাজুয়েশন হয়েছে বা সবে এইচএস কমপ্লিট করেছে, 18 বছর বয়স হয়েছে, তবে কি তারা এখানে এসছে, এরকম একটা পরিস্থিতি ধরে নিয়ে চলছি। তো সেইখানে দাঁড়িয়ে না, এইটার জন্য এনটিপিসির জন্য আমি পড়তে বারণ করছি না, ওটাকে পড়ো, কিন্তু তোমার এই যে 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 রাজ্য সরকারের এই টালমাটালটা কেটে গেলেই কিন্তু এই পরীক্ষাগুলো আসবে। সো এটার জন্য একটু প্রিপারেশন হওয়া স্যার উচিত। ওবিসি কে যাওয়ার হিয়ারিং পিছিয়ে গেল। ওটা তো সাধারণ ইস্যু, এটা পেছাতে পেছাতে কোথায় যাবে সেটা ভগবান জানে। আর তারপরে আবার কেন্দ্র সরকার, 26 জুন। হ্যাঁ কেন্দ্র সরকার আবার যে যুদ্ধের দামামা বাজাচ্ছে, মানে এটা সত্যিই খুব ভয়ঙ্কর হতে চলেছে। মানে স্যার এই কালকে ডেটাটা, সত্য সাবধান। এই ডেটাটা কি তোমাদের মনে হয় না যে সত্যিই কত খতরনাক পরিস্থিতিতে চলে গেছে দেশের অবস্থা? 11,000 ভ্যাকান্সির জন্য 1.2 crore ক্যান্ডিডেট, এই পরিস্থিতিটা। আগের বারে গ্রুপ ডি তে হচ্ছে 1 কোটির উপর ফর্ম ফিল আপ হয়েছিল, কিন্তু প্রায় 1 লাখের কাছাকাছি ভ্যাকেন্সি ছিল, সেটাও হ্যাঁ, একটা ব্যাপার। তো সেটা মানে একবার ভেবে দেখো যে কোন জায়গায় আমরা যাচ্ছি, আর সেই জায়গায় যুদ্ধ যুদ্ধ যুদ্ধ। একবার এই দেশে যদি যুদ্ধ হয়, যদি ন্যাশনাল এমার্জেন্সি ডিক্লেয়ার হয়, তাহলে এই ছেলেমেয়েগুলোর ভবিষ্যৎটা কি হবে? যত সমস্ত ধরনের ভোট পলিটিক্স নিয়ে সব ব্যস্ত, ছাড়ো। চলো, আমাদের সাবজেক্ট অফ এগ্রিমেন্টের আজকে বোধহয় 3rd ক্লাস হবে, তাই না? 3rd ক্লাস আজকে। তো আজকে আমাদের বেশ কয়েকটা পয়েন্ট বাকি রয়েছে, ওইটাকে আমরা কমপ্লিট করে তারপর আমরা চলে যাব এটার কোয়েশ্চেন প্র্যাকটিসের ক্ষেত্রে। কারণ কোয়েশ্চেন প্র্যাকটিসের ক্ষেত্রে গেলে কি হয়, আমি বিভিন্ন টপিকগুলোকে একটু এলাবোরেট করতে পারি, বোঝাতে পারি, ঠিক আছে? চলো, তো সেই জায়গায় যাওয়ার আগে লাস্ট দিন আমরা লাস্ট কি পয়েন্ট, কত নাম্বার রুল পর্যন্ত কি পড়েছি আমায় একটু স্মরণ করিয়ে দাও। রুল নাম্বার 22 ওই ফার্নিচার অ্যাডভাইস আচ্ছা, কিছু ওয়ার্ক কিছু এভিডেন্স নাউন্স আছে ওই। যারা হচ্ছে আনকাউন্টেবল নাউন, আর তাদেরকে কখনোই প্লুরাল ফর্মে ইউজ করা যায় না। হ্যাঁ, এবং তারা সবসময় সিঙ্গুলার ভার্ব নেয়। এই পর্যন্ত আমরা পড়েছি, ওকে, নো ইস্যু।
চলো তারপর না তারপরে একটা কাজ করো, এইখানে আমি তোমাদের এইটা দিচ্ছি, এই যে এবার এটা রুল নাম্বার তাহলে কত হবে, 22 হবে না 23? দরকার নেই রুল 23 নাম্বার। 23 হ্যাঁ, রুল নাম্বার দরকার নেই, তোমরা এইগুলোকে নোট ডাউন করো, এইগুলোকে নোট ডাউন করো, স্ক্রিনশট নয় কিন্তু নোট ডাউন লেখো, যে পর্যন্ত লিখেছো তারপর থেকে এটাকে নোট ডাউন করো। এটা নোট ডাউন কমপ্লিট হলে আমাকে বলবে, তারপর আমি এটাকে বোঝাবো কি কি লিখলে এখানে। আচ্ছা ভাই, তোমরা একটুখানি বলো দেখি, তোমাদের মতামত নিয়েই আমি সিদ্ধান্তটা নেব। আমি চাইছিলাম যে একটা ভিডিও করতে, তার আগে তোমরা বলো দেখি, এখন কি সরাসরি ভারতবর্ষকে কোনো যুদ্ধে জড়ানো উচিত? যার যেটা মনে হয় সে সেটা বলো দেখি, একটু মতামত দাও তো, লিখতে লিখতে। একদম নয়। একদম না না। দাদা, যুদ্ধ না, শান্তি। ঠিক, এটা কিন্তু দেখো না, মানে আমি বরাবরই চাইছি, কিন্তু আজ অবধি তো শান্তি করে করে আমাদেরকে একদম করে দিল। হ্যাঁ দেখো, বুঝতে পারছি আমি কনসার্নটা। বিষয়টা হচ্ছে যে পাকিস্তানকে শায়েস্তা করতে গেলে যে পদক্ষেপগুলো ভারত সরকার ইতিমধ্যে নিয়েছে, শুনে রাখো, ভারত থেকে যদি চাল আটা গম না যায়, পাকিস্তান এমনিই না খেয়ে মরে যাবে, হিসাবটা সেটাই বলে, কারণ পরিসংখ্যান সেটাই বলে। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে স্ট্র্যাটেজিক্যালি, হ্যাঁ, পাকিস্তানকে ধ্বংস করার অনেক রাস্তা আছে, অনেক পথ, অনেক উপায় আছে, সেইটাকে ইউটিলাইজ করা ভারতের পক্ষে এখন ভালো মঙ্গলকর। কেননা আমি এই ডেটাটা দেখে অবাক হলাম যে 11,000 একটা ভ্যাকেন্সি সেন্ট্রাল বেরিয়েছে, সেইখানে 1.2 crore ক্যান্ডিডেট মানে অ্যাপিয়ার করবে এক্সামিনেশনে। এটা যে কতটা ভয়ঙ্কর একটা চিত্র, এইটা যারা ডেটা ইন্টারপ্রিটেশনে তোমরা যারা করেছো তারা বুঝতে পারছো যে এটা কতটা ভয়ঙ্কর একটা সিচুয়েশান। তার মানে দেশে বেকারত্বের পরিস্থিতি কোন জায়গায় পৌঁছালে এমনটা হয়, তাই না? কারণ সরকারের, আমরা সরকারকে নির্বাচন করি, আমরা যা চাইবো সরকার সেটাই করবে। এই যে আজকে সরকার যুদ্ধ করছে কাদের জন্য? আমাদের জন্যই, আমরাই চাইছি, আমরাই বলছি, এই জন্য। কিন্তু যারা সেটেলড এখন, তারা এটা বললে ঠিক আছে, কিন্তু আমার এই যে পরিসংখ্যান, এটা যে কতটা ভয়ঙ্কর, এইটা আমাদের একটু বুঝতে হবে। কারণ একবার যদি দেশ ন্যাশনাল এমার্জেন্সিতে চলে যায়, যুদ্ধের পরিস্থিতি তৈরি করে ফেলে, তাহলে এইটাকে কাটিয়ে উঠতে অন্তত 3 থেকে 4 বছর সময় লেগে যাবে। আর সেইটাকে কি আমরা বিয়ার করতে পারবো? এই জায়গাটাকে মানে আমাদের দাদা, প্যান্ডেমিকের মতো। স্ট্র্যাটেজিক ওয়ার তো চলছেই, স্ট্র্যাটেজিক ওয়ার তো চলছে, ওটা তো থেমে নেই। ওইদিকে বালুচিস্তানও আছে, এইদিকে আরো অনেক কিছুই আছে। হ্যাঁ অবশ্যই, কারণ কি তুমি দেখো, এখন ফিজিক্যালি ওয়ারে জড়াতে গেলে মানে সত্যিই খারাপ একটা অবস্থা হয়ে যাবে, কারণ আমাদের দেশ এখন তত্তর করে আগে বাড়ছে। হ্যাঁ, তো হবে এইখানে না, খুব সম্ভবত ফিজিক্যাল ওয়ার, ন্যাশনাল এমার্জেন্সি ডিরেক্ট আশা করি হবে না এই সময়, কারণ চায়নার ব্যাকআপ আছে না ওদের একটা। আগের দিন ইউএন সিকিউরিটি কাউন্সিলে তো চায়না ব্যাক করেছে, ওদের ভেটো পাওয়ার নেই না ইন্ডিয়ার, এটা একটা প্রবলেম। হ্যাঁ, এবার সেইটার ক্ষেত্রে এই সরাসরি যুদ্ধটা না করাই আমার মতে শ্রেয়। কারণ কি, দেশের, আমাদের ভারতবর্ষ এখন হচ্ছে যুবকদের দেশ, মানে ভারতবর্ষের 60%-এর ওপরে জেনারেল পপুলেশন হচ্ছে ইয়াং। হ্যাঁ, তো তাদের কর্মসংস্থানটাকে তৈরি করতে হবে। আমাদের সারা দেশ জুড়ে কেন্দ্র সরকার খুব ভালো কাজ করেছে, ওরা বিভিন্ন ধরনের স্কিল ডেভেলপমেন্ট করা যায় যাতে সেই রকম ইউনিভার্সিটি, কলেজ, ইনস্টিটিউশন তৈরি করেছে। কিন্তু সেটা করার পরে তাহলে এই রকম অবস্থা কেন সৃষ্টি হবে? একটা আইটিআই কমপ্লিট করার ছেলে, তাকে যদি আমি প্রপার জব মার্কেট ক্রিয়েট করে না দিতে পারি, তাহলে সে তো জেনারেল কম্পিটিশনে চলে আসবে।
তো এই বিষয়টা আমাদের দাদা ভাবনার দরকার আছে। জনসংখ্যা কমাতে হবে, দাদা জনসংখ্যা কমাতে হবে, ওইরকম বলে লাভ নেই। একটা দেখো 150 কোটি দেখো দেখো জনসংখ্যার দেখো দেশে শোনো, 1 কোটি ফর্ম ফিল আপটা কোনো ব্যাপার নয়। নয় না, একদমই তুমি ঠিক পথে যাচ্ছ না, ভালো করে শোনো। একটা সময় ছিল বিগত 3 দশক ধরে চায়না, 3 দশকেরও বেশি সময় ধরে চায়না, যতদিন না আর কি তোমার রাশিয়াটা ভেঙে টুকরো হলো তার থেকে আগে চায়না কিন্তু প্রায় 50 বছর ধরে, মানে 5 ডিকেডস তারা ওয়ার্ল্ডের লার্জেস্ট পপুলেশন ছিল। ইয়েস অর নো? হ্যাঁ ছিল। এবার সেই চায়না কি মানে তার পপুলেশনটাকে ইউটিলাইজ করে সে ডেভেলপড হতে পেরেছে কিনা পারেনি? কন্ট্রোলটাও করেছে দাদা স্যার বিগত ওরা 20 হচ্ছে বছর, সেটাও গণতন্ত্রের ভাবতে থেকে হবে। একনায়কতন্ত্র বেশি চলে এক স্যার। এক মিনিট শোনো, 1 মিনিট শোনো। দেখো চায়না গণতন্ত্র মানে এই যে ইয়েটা রক্ষা করেছে বলছো তো, জানো চায়না এই যে পপুলেশন কন্ট্রোল পলিসি কবে এসছে? 2000 সালের পরে এসছে। এটাই তো বলছি দাদা, 20 বছর তো হয়েছে, হ্যাঁ 20 তো বছর করেছে, প্লাস 20 এত ইয়ার্সের, জনসংখ্যার দেশে এইরকম লুজ শাসন নিয়ে কিন্তু হবে না, সম্ভব নয়। একদম। যেমন কুকুর তেমন মুগুর হতে হয়, ইন্ডিয়া সেরকম করে না। হ্যাঁ তো সেই ক্ষেত্রে দেখো চায়না কিন্তু তার প্রত্যেকটা মানে সিটিজেনকে তার দেশের উন্নতির কাজে ব্যবহার করেছে। আর আজকে আমি তোমায় কেন এই কথাগুলো বলছি, আজকে তুমি একটু তোমার নজর দৌড়াও, দেখো ক্লাবের মাথায়, ক্লাবে, রাস্তার মোড়ে মোড়ে রকে বসে ছেলেমেয়েগুলো আড্ডা দিচ্ছে, অল টাইম দেখতে পাবে তুমি সব জায়গায়। ওরা হচ্ছে শুধু পার্টির ক্যাডার হ্যাঁ হিসেবে কাজ করে, না না, ভোটের শুধু সময় পার্টি গিয়ে ক্যাডার বোম নয়, বাঁধে, নর্মাল এইটুকুই করে। নর্মাল ছেলে মেয়েও, সাধারণ ঘরের ছেলে মেয়েও যারা পড়াশুনো করছে, তারা বলছে আমরা পড়াশুনো করছি। কিসে পড়ো? সেকেন্ড ইয়ার, ফার্স্ট ইয়ার, থার্ড ইয়ার, মাস্টার্স করছি করছি। তাহলে একটা জেনারেশনের এই যে যে সময়কালটা একদম ওই রকে বসে বসেই কেটে যাচ্ছে। তো তাদেরকে যদি ইউটিলাইজ না করতে পারে, চায়না পৃথিবীর লার্জেস্ট পপুলেশন হওয়ার কারণে সে তার পপুলেশনটাকে যেভাবে ইউজ করেছিল ফর দেয়ার পারপাস, ফর দেয়ার প্রগ্রেস, সেটা যদি ভারত না করতে পারে তাহলে তো মুখ থুবড়ে পড়বে না। তো এই ওখানে বিষয়টা হচ্ছে সরকারের ভাবা স্যার উচিত। একটা কোনো আইন ফ্যাক্টরি আনলে চলে। সেখানে কত ভার্সেটাইল পলিটিক্স, হ্যাঁ সে তো কি বটেই। করবেন? স্যার সেটা তো ঠিক আছে, এর থেকেও আরেকটা বড় কথা হচ্ছে কি, এই যে যেমন আমি একটা কথা মানে ডাটা দেখছিলাম যে মহারাষ্ট্রের আপনার টোটাল জিডিপিটা, শুধু মহারাষ্ট্রের মধ্যে বলছি, সেটা প্রায় $1 ট্রিলিয়ন কাছাকাছি যাচ্ছে। আর সেই জায়গাতে ওয়ান মানে ট্রিলিয়নের অনেক বেশি আছে, 1 ট্রিলিয়নের হ্যাঁ বেশি। মানে যাই হোক ওই কাছাকাছি আমি ধরে নিচ্ছি। তো সেই জায়গায় আমাদের পশ্চিমবঙ্গের হচ্ছে মাত্র 200 কত বিলিয়ন, যেটা আমার পাশের বাংলাদেশ, সে তার হচ্ছে 400-450 বিলিয়ন ডলার। কি করে হয়? না সে তো তো বটেই, সেই পশ্চিমবঙ্গের প্রত্যেকটা রাজ্য তো ইন্ডাস্ট্রিটাও একটা শেষ। ইয়ে করবে। হ্যাঁ এবার এটার জন্য তো দেখো কেন্দ্র সরকারের পলিসি দরকার আছে। আমি কেন্দ্রীয় তো সরকার আছে, রাজ্য সরকার আছে স্যার। রাজ্য রাজ্য সরকারকে সরকার, কি করে আমি আরে ছেড়ে দেবো? বাদ দাও ভাই রাজ্য সরকার, পশ্চিমবঙ্গে এত বড় ঘটনা ঘটে দাদা গেল। ফ্রিবিজ যতদিন না বন্ধ করতে পারছে দেশের উন্নতি হবে না, এবং যতদিন না পর্যন্ত 2 চাইল্ড পলিসি আনছে দেশের উন্নতি হবে না। এই দুটো জিনিস খুব দরকার, ফ্রিবিজ হ্যাঁ স্যার, বন্ধ করো। জনসংখ্যা নিয়ন্ত্রণে এটাকে সমর্থন রিজার্ভেশন, করবো অবশ্যই। রিজার্ভেশন হওয়া উচিত ইকোনমিক্যাল ব্যাকগ্রাউন্ড অনুযায়ী। রিজার্ভেশন একদম। কখনোই পুরুষের পর পুরুষ বংশ পরম্পরায় পাওয়া উচিত নয়। কয়েকটা জিনিস খুব সমস্যাজনক আছে যেগুলো কোনোদিন চেঞ্জ হবে না। গভর্নমেন্টের বিভিন্ন ধরনের স্ট্র্যাটেজিক্যাল পরিবর্তন আসা উচিত, কিন্তু এটা রিজার্ভেশনটা ইডব্লিউএস এর মতো করা উচিত, প্রতি 1 বছর পর পর রেনাউল করা। ওটা তো বটেই, কিন্তু এই সবে যেটা এনসিএল চালু করা উচিত, নন ক্রিমি লেয়ার এসসি তেও হওয়া উচিত, এসটি তেও হওয়া উচিত, ওবিসি তে যেমন আছে। না সেটা তো বুঝলাম, কিন্তু এই যে সামান্য ইয়ার আছে কি বলে জনসংখ্যা নিয়ন্ত্রণ আইন, এটা অবশ্যই চালু করা উচিত। আর এই যে যারা এই মানে বিভিন্ন দেশের সব এসে পরে আমাদের দেশে খুঁটি গেড়ে বসে যাচ্ছে, এটা তো ঠিক নয়। এই পাকিস্তানি এতগুলো পাকিস্তানি বেরিয়েছে, এইরকম বাংলাদেশি কোটি কোটি আছে আমাদের সে ভারতের, খাচ্ছে যাচ্ছে, এখানকার সব রোজগার কে নিচ্ছে, তা তা এইগুলো কেন রাখবো? সে দুদুকলা তো দুটো অবশ্যই, কালসাপ সে তো পুষছি আমরা। অবশ্যই। আমরা তো কালসাপ এগুলো পুষছি কেন? এগুলো চেঞ্জ দরকার। এবার ওরাই হচ্ছে আমাদের দেশের মধ্যে থেকে দেশের ভেতর কনস্পিরেসি করে এবং বলে আমরা ইন্ডিয়াতে ভালো নেই। ইফ ইউ আর নট গুড ইন ইন্ডিয়া দেন হোয়াই আর ইউ লিভিং হিয়ার? মাই কোয়েশ্চেন ইজ দ্যাট, হোয়াই আর ইউ স্টেইং ইন ইন্ডিয়া? গেট আউট অফ ইন্ডিয়া। অবশ্যই অবশ্যই, এটা তো মানে অবশ্যই বলা যায়।
কিন্তু ওরা তো ওই ওরা রকম তো জন্য জায়গাটা এসেছে। নিয়ে চলে যেতে চাচ্ছে ইন্ডিয়া থেকে, ওরা তো পাকিস্তানে কাশ্মীরটা নিয়ে যেতে চাচ্ছে, ওরা ইন্ডিয়াতে থাকবে না বাট ওই জায়গাটাও ছাড়বে না। আর ভারত সরকারের মানে এরা না, এখানে আমার আর একটা কোশ্চেন আছে কি, সুপ্রিম কোর্ট বললো যে না পাকিস্তানিদের বেরোতে মানে এরকম ভাবে মানবিকতার জন্য বেরোতে দেওয়া যাবে না। তো মানবিকতার মানে আচ্ছা তাই, মানবিকতায় আবার কি, মানবিকতা বলে কিছু নেই, ভাড়া দেওয়া এখন এখান থেকে। সুপ্রিম কোর্ট হাইকোর্টকে কেউ বিশ্বাস করতে চায় না ওদের। এই জায়গাতে সংবিধান সংশোধন দরকার। সব থেকে বড় ব্যাপার, আমেরিকা যখন সবাইকে তাড়িয়ে দিল, বের করে দিল, তখন ইউএন কাউন্সিল দেখতে পায়নি যে তারাও হচ্ছে ডিপোর্ট করেছে যারা হচ্ছে ইল্লিগালি ঢুকেছিল? এই আমেরিকা যে প্রত্যেক বছর মেক্সিকানদের আটকায়, মেক্সিকানদের মেরে বের করে, সেইটা সম্পর্কে ইউএন জানতে পারে না। অথচ খুব ভালো ইন্ডিয়া বললেন করলে তো। তখন তার কারণ হচ্ছে ইউএন এর অর্ধেকের বেশি টাকা দেয় মানে আমেরিকা, বেশি ইয়া করবে কানওয়ালাতে চড়েই পরে বাইরে বার করে দেবে, এক পয়সা দেবো না, ডাইরেক্ট বলে দেবে, একটি চড়ে বসের ভূত খেয়ে দেবে এখন। আচ্ছা, এটা হয়েছে লেখা? দাদা 4 নম্বরটা লিখছি। হ্যাঁ লেখো, তাড়াতাড়ি লেখো। দাদা দাদা বলছিলাম একটা কেন্দ্র কোয়েশ্চেন আছে সরকারের 2 নম্বরে, যেটা ওই নো স্টুডেন্ট ওয়াজ ইন্টারেস্টিং ইন টেকিং দ্য এক্সাম, নো স্টুডেন্ট ওয়াজ ইন্টারেস্টেড হবে তো নাকি? হ্যাঁ লেখো, তারপর বলছি। দাদা ইন্টারেস্টিংই বলছিলাম যে লিখবো? হ্যাঁ লেখো। দাদা হ্যাঁ বলো। ওই কেন্দ্র সরকারের কি একটা জনগণনা আছে, ওইটার মানে প্রফিটটা কি আমাদের? হ্যাঁ ওই কেন্দ্র সরকার ওই যে একটা দাদার একটা ভিডিও জাতিভিত্তিক আছে, তো জনগণনা। ভিডিওটা করেছে হ্যাঁ জাতিভিত্তিক হ্যাঁ, জনগণনা। ওটা করেছি, দেখে নেবে। ওটা কোথায় আছে? ওটা পাইনি আমি। ইউটিউব গ্রুপে দিয়ে চ্যানেলেই দিয়েছেন তো তো আছে। স্যার, আবার ইউটিউব চ্যানেলেও আছে। বেসিক্যালি এরা এখন 300 সিট পায়নি বলে বিরোধীরা যা চাইছিল সেটাই করছে। এটা তো বিরোধীরাই চাইছিল যে জাতিভিত্তিক জনগণনা হোক, অনেক দিন থেকে চাইছে। আগের দিন তেজস্বী যাদব বোম টোম ফাটিয়েছে, মিষ্টি খাইয়েছে, লাড্ডু খাইয়েছে, যেন কত খুশি। আর অলরেডি সোশ্যাল মিডিয়াতে ব্ল্যাক আউট নামে একটা ইসে ছড়িয়ে গেছে যে ঘর টর বন্ধ করে রাখতে হবে, কি সব, মানে এখন থেকেই না, তো শুরু ওটা হয়ে তো গেছে। যুদ্ধের সময়, যুদ্ধের প্রস্তুতি আর কি। আর কালকে একটা কি করবে, কি একটা ট্রেনিং করাবে সাধারণ পাবলিক, ওইটা কি? হ্যাঁ ওটাই তো, 7 তারিখে ড্রিল আছে। ড্রিলটা কি কি হয় ওতে? এই তো পরীক্ষার আগে বলেছে মক আজকে টেস্ট দেয় না করোনা। যেমন ওই রকম। একদম একদম। কি বুঝতে পারলাম না কি বললো। পরীক্ষার আগে মক টেস্ট যেমন হয় না, প্র্যাকটিস, ওরকম। ও যদি যুদ্ধ চলে, ধরো উপর দিয়ে বিমান যাচ্ছে বা কিছু যাচ্ছে, সাইরেন বাজছে, তখন তুমি ঘরের ভেতর ঢুকে যাবে, লাইট বা আলো টালো সব বন্ধ করে দেবে, যাতে এবং সেগুলো যাতে ভিডিও না করো, সোশ্যাল মিডিয়ায় সেগুলো পোস্ট না করো, এভরিথিং। ও আচ্ছা আচ্ছা। হয়ে গেছে স্যার, হয়েছে? নেক্সট। তো হ্যাঁ হয়নি। হ্যাঁ একটু একটু হ্যাঁ একটু। লেখো লেখো, কমপ্লিট করো। আর দাদা বিসিএস এর প্রিলিমসটা কি এই বছর হবে না, আর হবে না এই বছর? সম্ভাবনা নেই। এবছর না হলে 26-এর শেষের দিকে হয়তো মেন্স হতে পারে, যদি প্রথম দিকে হয় প্রিলিমস। এই জন্য যুদ্ধটা হলে না সাপে বর হবে। সেটাই। এমনিও 26 সালের শুরু থেকে ওই কোড অফ কন্ডাক্ট চালু হয়ে যাবে, ইলেকশন কোড অফ কন্ডাক্ট, তারপর 4-5 মাস পরীক্ষা হবে না, এমনিও কিছু হবে না। আচ্ছা, সবার লেখা হয়েছে? হ্যাঁ হয়ে গেছে দাদা। আচ্ছা বেশ। ও সরি, চলো দেখো, এখানে রয়েছে যে নো প্লাস আনকাউন্টেবল নাউন
প্লাস সিঙ্গুলার ভার্বের কনস্ট্রাকশন, মানে নো ব্যবহার করছো, তারপর আনকাউন্টেবল নাউন ব্যবহার করছো, তো তারপর সিঙ্গুলার ভার্ব ইউজ করবে। যেমন এক্সাম্পল দেখছো, নো এয়ার ইজ প্রেজেন্ট অন মার্স, যেমন কোনো বাতাস মার্সে নেই। ওকে, তো এয়ারটা কি একটা আনকাউন্টেবল নাউন, এখানে সিঙ্গুলার ভার্বের ব্যবহার হয়েছে। তারপর নো যখন ব্যবহার করছো তার সাথে পিসিএন কখনোই ব্যবহার করবে না, সিঙ্গুলার কাউন্টেবল নাউন ব্যবহার করবে। এখানে নো এর সাথে পিসিএন ব্যবহার করা যায় না, নো স্টুডেন্টস এমন লেখা যায় না, নো স্টুডেন্টই লিখতে হবে তোমাকে। ওকে, তারপর তার সাথে কি সিঙ্গুলার ভার্ব ব্যবহার করতে হবে। তাহলে নো স্টুডেন্ট ওয়াজ, বাকিটা ঠিক আছে। চলো এবার কথা হলো, এইখানে দাদা ইন্টারেস্টিং লিখেছো, ব্যাপারটা কি? ইন্টারেস্টিংটা আমি এখানে জেনে বুঝে লিখেছি, কারণ এখানে একটা কনসেপ্ট আমার শেখানোর দরকার আছে। সবার আগে বলো দেখি, এই সেন্টেন্সটা যে লেখা আছে, ইজ ইট আ কারেক্ট সেন্টেন্স? হোয়াট ডু ইউ ফিল? আমার তো মনে হচ্ছিল না, মানে এটা আচ্ছা, প্যাসিভে বেশ, তুমি হওয়া একজন উচিত ছিল। বলেছো না এই সেন্টেন্সটি ঠিক না, আরেকজন বলো। পাস্ট কন্টিনিউয়াস হিসাবে তো ঠিকই আছে স্যার, মনে হচ্ছে। পাস্ট কন্টিনিউয়াস হিসেবে ঠিক আছে? ঠিক তো মনে দেখো, হচ্ছে। নো স্টুডেন্ট ওয়াজ ড্যাশ ইন টেকিং দ্য এক্সাম, এটাতে কি বোঝানোর চেষ্টা করা হচ্ছে? যে কোনো ছাত্রই পরীক্ষা কোনো দিতে ছাত্রছাত্রী পরীক্ষা আগ্রহী দিতে ছিল না, পরীক্ষা রাজি দিতে ছিল। আগ্রহী নয়। আগ্রহী নয়, হ্যাঁ। এটা বোঝানোর চেষ্টা করা হচ্ছে। তাহলে নিশ্চিত রূপে ইন্টারেস্টিং এখানে ভার্ব হিসাবে ইউজ হচ্ছে না, এটুকুন কনফার্ম হলো? হ্যাঁ, তাহলে এখানে ভার্ব হিসেবে এটা ইউজ না হলে এটা কি হিসাবে ব্যবহার হবে? অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হবে। অ্যাডজেক্ট। এবার অ্যাডজেক্টিভ হিসাবে আমি ভার্ব ফর্ম ব্যবহার করি দুটো ভাবে। কিভাবে? এক হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করি, আর একটা কি ইউজ করি বলো? পাস্ট পার্টিসিপল ইউজ করি। তো এইখানে আমি প্রেজেন্ট পার্টিসিপলটা জেনে বুঝেই লিখে রেখেছি, যাতে করে এটা আমার ব্যাখ্যা করতে সুবিধা হয়, নাহলে আমি পরে ভুলে যাব আর কি। এটা যদি কারেক্ট থাকে তাহলে এ সম্পর্কে গ্রামারটা আমার আর আলোচনা করা হবে না। দেখো চলো তোমরা একটা জায়গায় ওপেন পেজে চলে আসো। হ্যাঁ, একটা ওপেন পেজে চলে আসো। আমরা এখানে প্রেজেন্ট পার্টিসিপল আর পাস্ট পার্টিসিপল না, দরকার নেই ওটা আলোচনা করা, এই শব্দটাতেই থাকো। আমরা এখানে দুটো শব্দ নিয়ে আলোচনা করব, এক হচ্ছে ইন্টারেস্টিং, ইন্টারেস্টিং, আর একটা শব্দ নিয়ে আলোচনা করব, দ্যাট ইজ ইন্টারেস্টেড। ইন্টারেস্টিং আর ইন্টারেস্টেড, এই দুটো শব্দ নিয়ে আমাদের আলোচনা হবে। তো কথা হচ্ছে ইন্টারেস্টিং কখন ব্যবহার করব, মানে প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম কখন ব্যবহার করব, আর কখন পাস্ট পার্টিসিপল ফর্মটা ব্যবহার করব। ইন্টারেস্টিং এর মানে কি দাঁড়ায় জানো? ইন্টারেস্টিং এর মানে, ইন্টারেস্টিং এর মানে দাঁড়ায় যে তুমি মানে কোনো কিছুর ইন্টারেস্ট হওয়ার জন্য কোনো একটা কজ হিসাবে কাজ করা। তাই লেখো এখানে এই পয়েন্টটা লেখো যে ইজ ইউজড, ইট ইজ ইউজড টু ডেসক্রাইব, it used to describe something, used to describe something that causes interest। কি বুঝলে এখানে? interesting is used to describe something that causes interest, অর্থাৎ ইন্টারেস্টিং কথাটিকে ব্যবহার করলে এটা ইন্টারেস্টের কারণ হিসাবে দেখায় বা ব্যাখ্যা করে। ওকে, আর ইন্টারেস্টেড কখন ইউজ করি? লেখো ইজ ইউজড টু ডেসক্রাইব, ইজ ইউজড টু ডেসক্রাইব someone who feels interest, someone who feels interest। খেয়াল করো দুটোর মধ্যে কোনো তফাৎ বুঝতে পারছো? যা কোনো কিছুর একটা হচ্ছে প্রতি কারণ, ইন্টারেস্টের কারণ হিসাবে কাজ করে, আর একটা কোনো ব্যক্তিকে ইন্টারেস্ট হতে ফিল করে। ওকে, এক্সাম্পল দিলে দেখি তো আরো একটু ক্লিয়ার হয় কিনা। আমি বললাম দ্য বুক ইজ ইন্টারেস্টিং। সবার আগে বুঝতে হবে যে ইজ ভার্বের পরে বসছে বলে এটা বোধহয় ভার্ব ফর্ম, তা কিন্তু নয়, এটা অ্যাডজেক্টিভ ফর্ম, এটা অ্যাডজেক্টিভ ফর্ম। ক্লিয়ার? এটা ভার্ব নয়।
তাহলে দ্য বুক ইজ ইন্টারেস্টিং এর মানে কি? বইটা মজার। বইটা মজার, বইটা ইন্টারেস্টের, মানে তার মানে কি এইটা কখন ব্যবহার করা হচ্ছে? ইন্টারেস্টিং ইজ ইউজ টু ডেসক্রাইব সামথিং দ্যাট কজেস ইন্টারেস্ট, যা ইন্টারেস্টকে কজ করে, ইন্টারেস্টের কারণ হয়। তাহলে দ্য বুক ইজ ইন্টারেস্টিং মানে এই বইটি ইন্টারেস্টের কারণ হিসাবে ব্যবহার করছি। আর এটার মধ্যে একটা এক্সাম্পল লিখছি। আমি বললাম যে রাম ইজ ইন্টারেস্টেড ইন মিউজিক, এর মানে কি? রাম ইজ ইন্টারেস্টেড ইন রামের মিউজিক। রামের মিউজিকের প্রতি ইন্টারেস্ট আছে। ভেরি গুড। তাহলে রামের মিউজিকের প্রতি ইন্টারেস্ট আছে, তার মানে ইন্টারেস্টেড ইজ ইউজ টু ডেসক্রাইব সামওয়ান হু ফিলস ইন্টারেস্ট, যে রাম মিউজিক ফিল্ডটাতে ইন্টারেস্ট ফিল করে, সেই কারণে ইন্টারেস্টেড ইউজ করলাম। বুঝেছো? এইখানে ইন্টারেস্টিংটা একটা কজ হিসাবে কাজ করছে, হ্যাঁ, কজ অফ ইন্টারেস্ট, সেটাকে বোঝানোর জন্য ইন্টারেস্টিং ব্যবহার করা হয়। আর যদি কেউ ফিল করে কোনো কাজে ইন্টারেস্ট, তখন সেই ক্ষেত্রে না আমরা পাস্ট পার্সোনাল ফর্মটাকে ইউজ করি। এটাও কিন্তু অ্যাডজেক্টিভ, ভার্ব ফর্ম নয়, মাথায় রাখতে হবে। তাহলে অ্যাক্টিভ প্যাসিভের গল্প শেষ হলো। কারো মাথায় আসছিল না অ্যাক্টিভ প্যাসিভের ব্যাপারটা? আমি ভাবছিলাম হ্যাঁ, প্যাসিভে তাহলে এটা লেখা ওটা অ্যাক্টিভ বোধহয়। প্যাসিভের ব্যাপারটা নয়। ক্লিয়ার হলো? নাও এখান থেকে আরও ক্লিয়ার হলো না দাদা? ভালো, আরও এক্সাম্পল দাও। আমি এক্সাম্পল দিচ্ছি। আমি বললাম কি যে দ্য বয় গেভ অ্যান ইন্টারেস্টিং স্পিচ, এর মানে কি? দ্য বয় গেভ অ্যান ইন্টারেস্টিং স্পিচ। ছেলেটি একটি হ্যাঁ, ইন্টারেস্টিং ছেলেটি একটি ইন্টারেস্টিং, বক্তব্য মানে একদম খুব দিল। হ্যাঁ, বক্তব্যটা কেমন ছিল? ইন্টারেস্টিং ছিল। তাহলে দেখো তো এটা কজেস ইন্টারেস্ট কিনা, মানে ইজ ইউজ টু ডেসক্রাইব সামথিং, কোনো কিছুকে ডেসক্রাইব করা হচ্ছে হ্যাঁ দ্যাট কজেস ইন্টারেস্ট, যা আমাদের কি হ্যাঁ ইন্টারেস্ট কজ করছে, কজ হচ্ছে, ইন্টারেস্টের কারণ হচ্ছে। আর এখানে একটা এক্সাম্পল লিখছি। আমি বললাম কি যে আহ, আমি বললাম কি যে উই ওয়ার ইন্টারেস্টেড ইন ওয়াচিং দ্য মুভি, এর মানে কি? উই ওয়ার আমরা ইন্টারেস্টেড ইন ওয়াচিং দ্য মুভি, আমরা সিনেমা দেখতে আগ্রহী ছিলাম। ঠিক আছে, তাহলে একটা জিনিস একটু বোঝার চেষ্টা করো তো, ইন্টারেস্টেডের বাংলা মানে করলে দাঁড়াচ্ছে আগ্রহী, হ্যাঁ, আর ইন্টারেস্টিংয়ের বাংলা করালে দাঁড়াচ্ছে হচ্ছে মজাদার বা আকর্ষণীয়, তাই না? হ্যাঁ এরকম বাংলা করলে দাঁড়াচ্ছে না? তাহলে এবার হ্যাঁ আমাকে বলো, এই জায়গাটাতে আমাদের ইন্টারেস্টিং ব্যবহার করা উচিত হবে না ইন্টারেস্টেড ব্যবহার করা উচিত হবে? ইন্টারেস্টেড। এবার তাহলে প্রত্যেকের Interesting. ক্লিয়ার হয়েছে? সো এখানে হ্যাঁ ইন্টারেস্টিংটাকে কেটে দিয়ে লেখো ইন্টারেস্টেড। ইন্টারেস্টেড। বুঝেছো? এইটুকুনকে বলার জন্যই আমি এখানে ইন্টারেস্টিংটা লিখে রেখেছিলাম। তাহলে নো স্টুডেন্ট ওয়াজ ইন্টারেস্টেড ইন টেকিং দ্য এক্সাম, ঠিক আছে? তার মানে কোনো ছাত্রই আগ্রহী ছিল না এই পরীক্ষাটি দিতে। বোঝা গেল? তাহলে ইন্টারেস্টেড মানে হচ্ছে আগ্রহী, আর ইন্টারেস্টিং মানে হচ্ছে মজাদার বা আকর্ষণীয় বা চমকদার, এরকম কিছু। স্যার আর একটা জিনিস হচ্ছে ব্যক্তিবাচকের ক্ষেত্রে ইন্টারেস্টেডটা হচ্ছে, আর বস্তুবাচকের ক্ষেত্রে ইন্টারেস্টিংটা হচ্ছে না। না, ওরকম নয়। আমি বলতে পারি মিস্টার রাম ইজ অ্যান ইন্টারেস্টিং পারসন, ব্যক্তিবস্তু হতে হ্যাঁ পারে। হ্যাঁ হ্যাঁ, ওই তা জন্য হোক। ওইটা না ভেবে মানে দুটোকেই ভেবে ফেলো, যে ইন্টারেস্টেড মানে হচ্ছে আগ্রহী, ওকে, আর ইন্টারেস্টিং স্যার। মানে হচ্ছে আকর্ষণীয় বা মজাদার, আকর্ষণীয়। সেই সেন্সে আমরা ব্যবহার করি। অর্থাৎ একটা ইন্টারেস্টের কজ হিসাবে কাজ করে, সামথিংকে ডেসক্রাইব করে, আর একটা মানে কোনো ব্যক্তির প্রতি কোনো ব্যক্তি কোনো কিছুতে ফিল করছে ইন্টারেস্ট, সেই ক্ষেত্রে ইউজ করি আমরা। ওকে, সেখানে ইন্টারেস্টিংটাকে কেটে ইন্টারেস্টেড লিখো।
আচ্ছা, তারপরে রুল নাম্বার 3-তে চলে এসো। আশা করছি এটা বুঝেছি আমরা একটু একটু করে হলেও। হ্যাঁ স্যার। ওকে, চলো 3 নম্বরে বলা হচ্ছে যে 1/3 অফ, 3/4 অফ, দ্য রেস্ট অফ, এ কোয়ার্টার অফ, পার্ট অফ ইত্যাদি এই পার্ট যখন এগুলো ব্যবহার করি তখন তার সঙ্গে যখন আমি আনকাউন্টেবল নাউনকে ব্যবহার করব, মনে রাখবে এদের সঙ্গে যখন আমি আনকাউন্টেবল নাউনকে ব্যবহার করব তখন আমি অবশ্যই সিঙ্গুলার ভার্বের প্রয়োগ করব। যেমন 1/3 অফ দ্য ওয়ার্ড হ্যাজ বিন ফিনিশড। এবার এখানে কথা হচ্ছে যে ওয়ার্ড বলতে কি বোঝাচ্ছ দাদা? এখানে ওয়ার্ড মানে শব্দ নয়, কিন্তু এখানে ওয়ার্ড মানে হচ্ছে স্পিচ অথবা কথা, এখানে কথা। ওকে, তাহলে কথার 1/3 শেষ হয়েছে, 90% অফ দ্য ওয়ার্ক ইজ ডান। ওয়ার্ক আনকাউন্টেবল নাউন, ইজ ব্যবহার করছো। আর সেম সিচুয়েশনে যদি তুমি কাউন্টেবল নাউন ইউজ করতে চাও এদের সঙ্গে, তাহলে অবশ্যই সেটা প্লুরাল কাউন্টেবল নাউন ইউজ করবে, সিঙ্গুলার কাউন্টেবল নয়। ক্লিয়ার? এদের সঙ্গে আনকাউন্টেবল নাউন ইউজ করলে সিঙ্গুলার ভার্ব ইউজ করবে, নো ইস্যু। আর এদের সঙ্গে যদি তুমি কাউন্টেবল নাউন ব্যবহার করতে চাও তাহলে অবশ্যই প্লুরাল কাউন্টেবল নাউন ইউজ করবে আর প্লুরাল ভার্বও ইউজ করবে। তাহলে দেখো 1/3 অফ দ্য স্টুডেন্ট মানে স্টুডেন্টস কোনটা হওয়া উচিত? স্টুডেন্টস হওয়া উচিত, কারণ ছাত্রদের মধ্যেই কয়েকজন সংখ্যক, এবং এখানে এটার জন্য কি হয়ে গেল, এটা প্লুরাল ফর্ম ব্যবহার হলো, সিঙ্গুলার নয়। তো এক্সামিনার না এই কনস্ট্রাকশনগুলোকে চেঞ্জ করে আমাদের পরীক্ষাতে এরর কারেকশন যেগুলো আসে পরীক্ষাতে সেখানে দিয়ে থাকে। ক্লিয়ার হয়েছে এই জায়গাটা? হ্যাঁ। এবার আসো 5 নম্বরে, বলছে মোস্ট অফ, সাম অফ, হাফ অফ, এনাফ, তারপর এনাফ অফ, এই সমস্ত জিনিসগুলোর পর যদি আমরা কাউন্টেবল নাউন ব্যবহার করি তাহলে অবশ্যই প্লুরাল কাউন্টেবল নাউন ব্যবহার করব এবং প্লুরাল ভার্ব ব্যবহার করব। অর্থাৎ মোস্ট অফ দ্য গার্লস নাকি মোস্ট অফ দ্য গার্ল, মোস্ট অফ দ্য গার্ল হয় না, মোস্ট অফ দ্য গার্লস হয়, আর অ্যাবসেন্ট এবং প্লুরাল ভার্ব ব্যবহার করতে হয়। ক্লিয়ার হয়েছে? দাদা আগের দিন পড়িয়েছিলে নাম্বার অফ থাকলে তোমার হচ্ছে প্লুরাল কাউন্টেবল নাউন হয় কিন্তু ভার্বটা হচ্ছে সিঙ্গুলার হয়। ওই দ্য নাম্বার অফ বয়েজ ইজ 50 এরকম কিন্তু এখানে বলেছিলে। নাম্বার অফ তো নেই ভাই, আছে? এটাই বলছি আর কি, ওখানে নাম্বার অফ ছিল আর কি। ঠিক আছে, চলো তারপরে দেখো। আচ্ছা, এই জায়গাটা যদি কারো ধোঁয়াশা থাকে বলতে পারো, কিন্তু কারো কোনো ধোঁয়াশা আছে? সবই বুঝতে পারি কিন্তু ভুলে যাই, মানে প্র্যাকটিসের অভাবে আর কি। আচ্ছা চলো আমি লাস্ট বারের মতন এই জায়গাটাকে আরেকটুখানি ক্লিয়ার করার চেষ্টা করে দিচ্ছি, কারণ আমারও মনে হলো হয়তো অনেকে সাবজেক্ট কমপ্লিমেন্ট নাকি? হ্যাঁ অবশ্যই সাবজেক্ট কমপ্লিমেন্ট, ভেরি গুড, এই তো শিখে গেছো, সাবাস। বি ভার্বের পরে বসছে অ্যাডজেক্টিভ রূপে, মানে সাবজেক্ট কমপ্লিমেন্ট, গুড, ভেরি গুড, আমি খুব খুশি হয়েছি। চলো আমি আর দুটো এক্সাম্পল দিয়ে লাস্ট এটাকে একটুখানি শেষ করি। একটা সেন্টেন্স লিখছি যে আই অ্যাম, কি লিখবো, আই অ্যাম ইন্টারেস্টেড ইন ইংলিশ। ওকে, তার মানে আমি ইংরেজিতে ইন্টারেস্টেড, ইংরেজি একটা সাবজেক্ট, এই সাবজেক্টের প্রতি আমি ইন্টারেস্টেড। আর একটা সেন্টেন্স লিখছি যে আমি বললাম যে the idea sounds interesting. The idea sounds interesting. দুটো সেন্টেন্স লিখলাম। একটা হচ্ছে আই অ্যাম ইন্টারেস্টেড ইন ইংলিশ, আর একটা হচ্ছে দ্য আইডিয়া সাউন্ডস ইন্টারেস্টিং। মানে কি দেখো, প্রথম সেন্টেন্সটির মানে কি এমন নয় যে আই ফিল ইন্টারেস্ট ইন ইংলিশ, এটাই মিনিং কি না? হ্যাঁ। আই অ্যাম ইন্টারেস্টেড ইন ইংলিশ মানে হচ্ছে আই ফিল ইন্টারেস্ট ইন ইংলিশ। ক্লিয়ার?
আচ্ছা, তাহলে এটার মানে কি দাঁড়ায়? দ্য আইডিয়া সাউন্ডস ইন্টারেস্টিং, এর মানে কি দাঁড়ায়? এর মানে দাঁড়ায় দ্য আইডিয়া মেক্স মি ফিল কিউরিয়াস। ইয়েস অর নো? দ্য আইডিয়া মেক্স মি ফিল কিউরিয়াস মানে যখন আমি Yes. বলছি যে দ্য আইডিয়া সাউন্ডস ইন্টারেস্টিং, মানে আইডিয়াটা শুনে মনে হচ্ছে খুবই ইন্টারেস্টিং, এর মানে কি এই আইডিয়া আমাকে ফিল করাচ্ছে যে এটা ইন্টারেস্টিং বা এটা কিউরিয়াস। ওকে, তার মানে ইন্টারেস্টিং কজিং সামথিং, ইয়েস অর নো? কজিং সামথিং ইন্টারেস্টিং, ঠিক আছে। আর এটার মানে কি? এটার মানে ফিলিং ইন্টারেস্টিং, ফিলিং ইন ইন্টারেস্ট, ফিলিং বলা উচিত না, ফিল ইন ইন্টারেস্ট, কোনো কিছুর প্রতি ইন্টারেস্ট থাকা। চলো লাস্ট আর কয়টা আছে? এই কয়টা আর এই কটা 5টা, এই 5টাকে একটু নোট ডাউন করো, তাহলে আমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের থিওরিটা কমপ্লিট হয়ে যাবে। তারপর আমরা কোশ্চেন প্র্যাকটিসে যাব। দ্রুত হাত চালাও, লিখবে কিন্তু। কত দূর হলো? 8 নম্বর। লাস্ট একটা চলছে স্যার। হ্যাঁ, লেখো। আমি কিন্তু তোমাদের আরও একবার বলছি, আমি ডেইলি 1 আওয়ার করে সময় কিন্তু আমি দিতে বলেছি রাইটিংসের ক্ষেত্রে। কি করতে বলেছি সেটাও কিন্তু বলেছি, এটা কিন্তু অবশ্যই করবে প্রত্যেকে। আমি আগামী রবিবার খোঁজ নেব যে কি হচ্ছে, কি মনে হচ্ছে। আসলে দাদা ওইগুলো প্রিন্ট করতে হবে, প্রিন্ট না করলে না পড়তে ইচ্ছা করে না। হ্যাঁ শোনো, তাহলে একটা কাজ করবে, তোমাদের বাড়ির আশেপাশে যদি কোথাও কোনো এরকম প্রিন্ট করার জায়গা থাকে, তাদের গিয়ে বলবে সেটা হচ্ছে যে এপিট ওপিট করে প্রিন্ট করে দিতে। 110 পাতা আছে তো, তার মানে 55 পাতায় হয়ে যাবে। প্রিন্ট করার ক্ষেত্রে নিয়ম আছে, যেমন প্রিন্ট করার সময় অপশান আসে না, অড পেজেস,
প্রথমে অড পেজেসগুলো করবে, তারপর আবার ওটাকে উল্টে ইভেন পেজেস করে দিবে। হ্যাঁ, তখন দেখবে যে এপিটোপিটে প্রিন্ট হয়ে বেরিয়ে আসবে। তাহলে জিনিসটাও ছোট হবে, এ পাতা ও পাতা থাকলে বইয়ের মতন একটা ফিল আসবে। এক পাশে প্রিন্ট করাবে না কেউ। স্যার হয়ে গেছে। বেশ। বাকিদের হলো 10 নম্বর। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, বলো। হ্যাঁ, আমি ক্লাস করছি এখন। হ্যাঁ, 10টার পরে কল করো। চলো, হয়েছে সবার? হ্যাঁ। ওকে, দেখো এখানে কি দেখছো, মোস্ট অফ, সাম অফ, হাফ অফ, এইগুলোর পরে যদি আমরা আনকাউন্টেবল নাউন ব্যবহার করি তাহলে সিঙ্গুলার ভার্বের প্রয়োগ করব। যেমন মোস্ট অফ দ্য নলেজ ইজ গেইনড বাই এক্সপেরিয়েন্স। তার মানে আমাদের নলেজের অনেক বেশি অংশ আমরা অভিজ্ঞতার মাধ্যমে সঞ্চয় করি, অর্জন করি। ঠিক। তারপরে দ্য পার্সেন্টেজ অফ যখন ইউজ করছো, এটার পরে তুমি আনকাউন্টেবল নাউন এবং কাউন্টেবল নাউন ব্যবহার করলে প্লুরাল কাউন্টেবল নাউন ব্যবহার করবে, কিন্তু ভার্বের প্রয়োগ হবে সিঙ্গুলার। ঠিক আছে। দ্য পার্সেন্টেজ অফ সাকসেসফুল ক্যান্ডিডেটস ইজ লেস, এখানে ক্যান্ডিডেট লেখা যাবে না, ক্যান্ডিডেটসই লিখতে হবে, কারণ ক্যান্ডিডেটস একটা কাউন্টেবল নাউন, আর কাউন্টেবল নাউন হলে এখানে প্লুরাল কাউন্টেবল নাউন লিখতে হবে, কিন্তু ভার্বের প্রয়োগ আমি সিঙ্গুলার করব। ওকে, গেল এটা। ওই যে অ্যামাউন্ট অফ, দ্য অ্যামাউন্ট অফের জায়গায় যেটা তোমরা পড়ছিলে, দ্য নাম্বার অফের জায়গায় পড়ছিলে, সরি, এ নাম্বার অফের জায়গায় প্লুরাল ভার্ব ইউজ ছিল, এখানে দেখো দ্য নাম্বার অফের জায়গায় যে কনস্ট্রাকশন, এখানেও সেম কনস্ট্রাকশন রয়েছে। তারপরে রয়েছে মোর দ্যান ওয়ান, যখন ইউজ করছো, এখানে ওয়ান কথাটা ইউজ করছো, তখন এখানে না সিঙ্গুলার কাউন্টেবল নাউন ইউজ করবে, সাথে সিঙ্গুলার ভার্ব ইউজ করবে। তাহলে মোর দ্যান ওয়ান সিটি ওয়াজ রুইন্ড। ওকে। আর মোর দ্যানের পরে যদি তুমি অনেক ব্যবহার করো, মানে 2, 3, 4, 5, 6, 7, 8, 9 ইত্যাদি, তাহলে প্লুরাল কাউন্টেবল নাউন ইউজ করবে এবং ভার্বও প্লুরাল করবে। যেমন মোর দ্যান 2 thieves হ্যাভ বিন কট। ক্লিয়ার? আর মোর যখন ব্যবহার করছো তখন অবশ্যই প্লুরাল কাউন্টেবল নাউন ইউজ করবে, তারপর দ্যান ওয়ান, তারপর প্লুরাল ভার্ব। যেমন মোর সিটিজ দ্যান ওয়ান ওয়্যার ইন রুইন্স। ঠিক আছে, এই হলো কনস্ট্রাকশন। এখন আমি এখানে তোমাদের মাত্র 10টা কনস্ট্রাকশন রেখেছি। তোমাদের মনে হতে পারে আরও হয়তো এরকম কনস্ট্রাকশন আছে, না, দরকার নেই, আর কোনো কনস্ট্রাকশন দরকার নেই। আমাদের রাইটিংসের মধ্যে এইগুলোকেই আমাদের ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন জায়গায় ব্যবহার করতে হয়, আর এক্সামিনার পরীক্ষাতে এই কনস্ট্রাকশনগুলো থেকে একদম বেছে বেছে কোয়েশ্চেন্স তোলে। বুঝেছো? আর এইগুলোকে ছোটবেলা থেকে আমরা সেভাবে মানে পর্যবেক্ষণ করিনি বলে আমাদের ভুল হয়ে যায়। এই জন্য এটা আমাদের নোটে থাকলো। এইবার আমাদের এগুলো থেকে কোয়েশ্চেন প্র্যাকটিস শুরু হবে। চলো, কোয়েশ্চেন প্র্যাকটিস করতে করতে আমরা এই বিষয়ে আরও কিছু আলোচনা করব। হ্যাঁ, চলো তাহলে আসো। তো এটা অলরেডি আগের দিন আলোচনা হয়েছিল, তাই না? 2 miles beyond that pasture was seen hundreds of cattle including some lambs, তাই না? এই যে হান্ড্রেডস অফ ক্যাটল, তো এইটাকে আমরা প্লুরাল বলি না সিঙ্গুলার বলি? এটাকে আমরা প্লুরাল বলি। তাহলে এর জন্য এখানে ওয়াজ হবে না, এখানে কি হবে? এখানে ওয়্যার হবে। তাহলে এখানে ঘটনা হচ্ছে সাবজেক্ট এটি, সাবজেক্টের আগে অক্সিলিয়ারি ভার্ব এবং প্রিন্সিপাল ভার্ব, এটা অক্সিলিয়ারি ভার্ব, এটা প্রিন্সিপাল ভার্ব উঠে এসছে। কেন এমনটা হলো মনে পড়ছে? কেন এমনটা হলো? আমি তো এটা আগের দিন পড়িয়েছি। হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট। ভুলভাল কথা বললে হবে নাকি? সাবজেক্টের আগে ওই অক্সিলিয়ারি ভার্ব আর প্রিন্সিপাল ভার্ব দুটোই উঠে গেছে। কেন? স্যার সেই একযোগে ডিলিট করে দেওয়া যায় বলেছিলেন, সেই ওই ইনভার্সন থিওরি নাকি হ্যাঁ, very পড়িয়েছিল, good. ওই পার্শিয়াল Inversion. ইনভার্সন আর হ্যাঁ, কমপ্লিট very good, ইনভার্সন। ইনভার্সন, হ্যাঁ, ইনভার্সনটাকে মাথায় রেখো। ইনভার্সন, এইখানে যেটা হয়েছে কমপ্লিট ইনভার্সন হয়েছে। আমি তোমাদের হ্যাঁ, বলেছিলাম মনে যে পড়েছে। ইনভার্সন হচ্ছে দুই প্রকার।
একটা হচ্ছে Partial পার্শিয়াল আর ইনভার্সন, একটা কমপ্লিট complete. ইনভার্সন। তাহলে পার্শিয়াল ইনভার্সন হয় কখন? কিছু কিছু অ্যাডভার্ব আছে, সেই অ্যাডভার্বগুলো দিয়ে যদি সেন্টেন্স শুরু হয়, যেমন সে তার মধ্যে কি বলেছিলাম, সেলডম, হ্যাঁ, তারপর Rarely, রেয়ারলি, scarce, স্কার্সলি, হ্যাঁ, তারপরে hardly, হার্ডলি, এই সমস্ত, never before. হ্যাঁ, নেভার বিফোর, এই সমস্ত অ্যাডভার্বগুলো দিয়ে যখন সেন্টেন্স শুরু হয় তখন সেই সেন্টেন্সে না পার্শিয়াল ইনভার্সন অ্যাপ্লাই হয়। তাহলে কি হয় তখন? তখন সাবজেক্টের আগে শুধুমাত্র অক্সিলিয়ারি ভার্বটা উঠে চলে আসে। কিন্তু কমপ্লিট ইনভার্সন কখন লাগে? মনে রাখবে যে প্লেস অ্যাডভার্ব দিয়ে যদি সেন্টেন্স শুরু হয়, কি দিয়ে শুরু হতে হবে? প্লেস Place অ্যাডভার্ব। adverb. এবার শুধু যে একটা ওয়ার্ড দিয়েই হবে তা নয়, প্লেস অ্যাডভার্বিয়াল ফ্রেজও হতে পারে, প্লেস অ্যাডভার্বিয়াল ক্লজেসও হতে পারে। সেটা দিয়ে যদি সেন্টেন্স শুরু হয় তাহলে মনে রাখবে সাবজেক্টের আগে অক্সিলিয়ারি ভার্ব আর প্রিন্সিপাল ভার্ব দুটোই উঠে চলে যাবে। তাহলে এই সেন্টেন্সে অক্সিলিয়ারি ভার্ব আর প্রিন্সিপাল ভার্ব দুটোই উঠে চলে আসলো। তার কারণ কি? তার কারণ এই সেন্টেন্সটি শুরুই হয়েছে একটা প্লেস অ্যাডভার্বিয়াল ফ্রেজ দিয়ে, যেমন 2 মাইলস বিয়ন্ড দ্যাট প্যাশ্চার, ওই প্যাশ্চারের 2 মাইল দূরে। তাহলে ওই প্যাশ্চারের 2 মাইল দূরে, এটা কি প্লেস অ্যাডভার্বিয়াল ফ্রেজ না? তাহলে এটা দিয়ে যখন সেন্টেন্স শুরু হয়েছে তাহলে সাবজেক্টের আগে অক্সিলিয়ারি ভার্ব আর প্রিন্সিপাল ভার্ব দুটোই উঠে চলে এসছে। তাহলে ভুল কোথায় ছিল এখানে? এখানে ওয়াজ ব্যবহার করা হয়েছিল। সবাই ভাববে প্যাশ্চারটা হলো সাবজেক্ট, তাই প্যাশ্চারের জন্য ওয়াজ ব্যবহার করা হয়েছে, ঠিকই তো আছে, নো এরার করে চলে আসবে, কিন্তু আসলে তা নয়। হান্ড্রেডস অফ ক্যাটেল হচ্ছে সাবজেক্ট, এটা প্লুরাল ফর্ম, তাই এখানে ওয়াজের জায়গায় ওয়্যার করতে হবে। এক নাম্বারটা ক্লিয়ার হয়েছে? হ্যাঁ। ভেরি গুড। চলে আসো 2 নম্বরে। It is noticed that the elite class have no soft corner for the downtrodden, who are the real victims of the present social setup. এইখানে বলো, এইখানে কি কালেকটিভ ভুল আছে? নাউনের কেসটা বলেছিল, এলিট ক্লাসকে আমরা একসাথে সিঙ্গুলার ধরবো, হ্যাঁ, কালেকটিভ নাউনের পর হ্যাজ সেখানে হবে। হ্যাজ হবে। ঠিক ঠিক। আমরা কালেকটিভ নাউনকে না সবসময় সিঙ্গুলার অ্যাজিউম করে চলি, যতক্ষণ না পর্যন্ত সেই কালেকটিভ নাউনগুলো যাদের দিয়ে তৈরি হয় তাদের মধ্যে কোনো ডিভিশন ক্রিয়েট না হয়। বুঝতে পারছো কি বলেছি? আগের দিন আলোচনা করেছিলাম আমি এটা। তাহলে হ্যাঁ, দুজনের মধ্যে কনফ্লিক্ট হলো, এই দ্য টিম হ্যাজ আর একবার টিম হ্যাভ কনফ্লিক্ট বিটুইন কি ডিসিশন নাকি এরকম দুটো হ্যাঁ হ্যাঁ এক্সাম্পল দিয়েছি। হ্যাঁ, তো এই বিষয়টাকে মাথায় রাখবে। তাহলে এলিট ক্লাস এটা হচ্ছে আমাদের কালেকটিভ নাউন, তো কালেকটিভ নাউন সবসময় সিঙ্গুলার হয়, তাহলে এখানে হ্যাভ নয়, এখানে হবে হ্যাজ। ওকে, চলে আসো তারপরেরটা। ঋতু as well as some of her friends have fallen in love with Sonu, who is the eldest son of an SDO. আমরা এটা পড়েছিলাম, ঋতুর, হ্যাঁ ভেরি গুড, হ্যাজ হবে, হ্যাজ। হ্যাঁ এখানে হ্যাভের জায়গায় হ্যাজ হবে, কেন হলো একটু মনে করাও, বলো। এটা ঋতু অনুযায়ী আপনার হচ্ছে ওই ভার্বের ভার্বটা প্রয়োগ হবে, হবে। ভেরি গুড। হ্যাঁ, তাহলে মনে রাখবে যে আমরা যখন দুটো সাবজেক্টকে, এখানে আছে দেখো ঋতু আর আছে হচ্ছে সাম অফ আর ফ্রেন্ডস, এই দুটো সাবজেক্ট, এই দুটো সাবজেক্টকে যখন আমরা অ্যাজ ওয়েল অ্যাজ দিয়ে জয়েন করব, বা উইথ দিয়ে জয়েন করব, বা টুগেদার উইথ দিয়ে জয়েন করব, বা অ্যালং উইথ দিয়ে জয়েন করব, বা অ্যাডিশন টু দিয়ে জয়েন করব, লাইক দিয়ে জয়েন করব, অ্যাকম্প্যানিড বাই দিয়ে জয়েন করব, তখন মনে রাখতে হবে প্রথম যে সাবজেক্ট ব্যবহার হয়েছে তার অনুসারে ভার্বের প্রয়োগ হবে। ওকে, 2 নম্বরটা শুনে নাও। যদি দুটি সাবজেক্টকে ইদার অর, নিদার নর, নট অনলি বাট অলসো এইগুলো দিয়ে যদি জয়েন করা হতো তাহলে ভার্বের কাছাকাছি যে সাবজেক্ট আছে তার অনুসারে ভার্বের প্রয়োগ হতো। এই দুটো জিনিস কিন্তু একটু মনে রেখো। ওকে, তারপর এখানে চলে এসো। মোর দ্যান ওয়ান সাকসেসফুল ক্যান্ডিডেট হ্যাভ টেকেন দ্য ইন্টারভিউ ফর ওয়ান অফ দ্য পপুলার ম্যাগাজিনস বিং পাবলিশড ফ্রম ডেলি। আমরা একটু আগে এই রুলটা পড়ে আসলাম। মোর দ্যান ওয়ান থাকলে কি করতে হয়? হ্যাজ হবে। হ্যাঁ, মোর দ্যান ওয়ান থাকলে সিঙ্গুলার কাউন্টেবল নাউন ইউজ করতে হয়, আর ভার্বও সিঙ্গুলার ইউজ করতে হয়। তাহলে এখানে হ্যাজ নয়, এখানে সরি এখানে হ্যাভ নয়, হ্যাজ হবে। হ্যাভ না হ্যাজ হবে। হ্যাঁ, ক্লিয়ার? হ্যাঁ। চলো, ইজ দেয়ার এনি ডিফিকাল্টিজ, ইজ দেয়ার এনি ডিফিকাল্টিজ ইন ডিসপোজিং অফ দিস গর্জিয়াস বিল্ডিং built on such a spacious and beautiful campus? এখানে না অ্যাকচুয়ালি কোয়েশ্চেন মার্ক আছে, হ্যাঁ, ফুল স্টপ না, এটা প্রিন্টিং মিস্টেক, এটা কোয়েশ্চেন মার্ক আছে। বলো এখানে কি ভুল আছে বলে মনে হচ্ছে? ইজ দেয়ার এনি ডিফিকাল্টি?
হ্যাঁ মানে আমরা দেখো এই জায়গাটা একটা ব্যাপার আছে, সেন্টেন্স ইমপ্রুভমেন্টের মধ্যে এটা আমরা কি করতাম তাহলে, যদি এটাকে আমরা বুঝতে পারছি যে এই পার্টটার মধ্যে ভুল আছে, এই পার্টটার মধ্যে ভুল আছে। আচ্ছা যদি কেউ বুঝতে না পারো যে এই পার্টটার মধ্যে ভুল আছে, তাহলে আমি বলবো যে তোমরা দুটো বাক্য লেখো। কাদের জন্য বলছি এটা? যারা এখনো বুঝতে পারোনি যে এই পার্টটার মধ্যে ভুল আছে তাদের জন্য বলছি, তারা দুটো সেন্টেন্স লেখো। লেখো আমাদের গ্রামে একটি স্কুল আছে, প্রথম বাক্যটি লেখো আমাদের গ্রামে একটি স্কুল আছে, আমাদের গ্রামে একটি স্কুল আছে, লিখেছো? আর 2 নম্বরটার মধ্যে লেখো আমাদের গ্রামে দুটি পুকুর আছে, আমাদের গ্রামে দুটি পুকুর পন্ড, দুটি পুকুর আছে, লিখেছো? এবার এই দুটোকে ট্রান্সলেট করো দেখি। There is a school in our village. There are 2 ponds in our village. ভেরি গুড। এইখানে তাহলে এই যে ইজ আর ব্যবহার করলে কার জন্য? একটা স্কুলের জন্য, একটা পুকুরের জন্য। ভেরি গুড। তাহলে এইখানে ইজ দেয়ার ইন ডিফিকাল্টিজ, ইজ ব্যবহার করছো কার জন্য? দিয়ারের জন্য না ডিফিকাল্টিজের জন্য? ডিফিকাল্টিজ তাহলে ডিফিকাল্টিজ সিঙ্গুলার আছে না প্লুরাল আছে? প্লুরাল আছে। প্লুরালে আছে, তাহলে আমাকে তাহলে কি চেঞ্জ করতে আর হবে? হবে। এই ইজটাকে আর করতে হবে। বুঝতে পেরেছি কিনা পারিনি সবাই বলো দেখি একবার। হ্যাঁ ক্লিয়ার। ভেরি গুড। তারপরটা চলে এসো। The leader as well as his followers are fatally injured in the train accident who ওই সেম দ্য লিডারের ভার্বটা হবে দ্য লিডার অ্যাজ ওয়েল অ্যাজ আছে, যেহেতু ইজ ফেটালি হবে। ইনজিউরড। ভেরি গুড, এখানে ইজ হবে। প্রত্যেককে আইডেন্টিফাই করতে পারছি কিনা? হ্যাঁ। হ্যাঁ চলো তারপর এটা বলো দেখি। The request of the workers, এখানে ওয়ার্কার্স উচ্চারণ করা উচিত না ওয়ার্কার্সেস উচ্চারণ করা উচিত? ওয়ার্কার্স ইউনিয়ন। ওয়ার্কার্স। The request of the workers union that their wages should be increased were supported by a vast majority. এখানে কি ভুল আছে বলে মনে হচ্ছে? ওয়াজ হবে মনে হয়। নো এরর মনে হচ্ছে। The request of the worker. আই ডোন্ট নো। আচ্ছা ওই সেই ছোটবেলার মতো সেই গার্লস স্কুল এইরকম কি? আগে সবার আগে workers- আমায় বলো তো এখানে মেইন ক্লজ কোনটা? এই সেন্টেন্সটার মধ্যে মেইন The ক্লজ request of the workers union were supported by a vast majority. দাঁড়াও এবার থেকে না তুমি বলবে না, ওকে? অন্যদের একটু বলার সুযোগ দাও। তাহলে বাকিরা যারা আছো, আমি যে প্রশ্নটা করেছিলাম, দ্য রিকোয়েস্ট অফ দ্য ওয়ার্কার্স ইউনিয়ন ওয়ার সাপোর্টেড বাই দ্য ভাস্ট অফ মেজরিটি, এই যতটুকুন পার্টকে আমি আন্ডারলাইন করলাম এই পার্টটা হচ্ছে মেইন ক্লজ। এটা কি বুঝতে পেরেছো সবাই? হ্যাঁ। হ্যাঁ স্যার। আর দ্যাট দেয়ার ওয়েজেস শুড বি ইনক্রিজড, এইটা হচ্ছে Subordinate সাবঅর্ডিনেট clause। ক্লজ। তো সেই ক্ষেত্রে আমার মেইন ক্লজের ভার্ব কোনটি এবার বলো তো দেখি আমায়। মেইন ক্লজের ভার্ব কোনটি? মেইন ক্লজের তো একটাই ভার্ব। ভেরি গুড, ওয়্যার। এই ওয়্যারটা হচ্ছে মেইন ক্লজের ভার্ব। তাহলে এবার বলো তো দেখি মেইন ক্লজের সাবজেক্ট কোথায়? Of the workers. দ্য The রিকোয়েস্ট request অফ of দ্য the ওয়ার্কার্স workers অফ ইউনিয়ন আছে না? union। হ্যাঁ। তাহলে এবার আমি তোমাদের একটা জিনিস আগের দিন বলেছিলাম যে নাউন প্লাস অফ প্লাস নাউন এই কনস্ট্রাকশন হলে ভার্ব এগ্রি করবে প্রথম ব্যবহার করা নাউন অনুসারে। মনে পড়ছে?
নাউন প্লাস অফ প্লাস নাউনের কনস্ট্রাকশন হলে প্রথম যে নাউনটি ব্যবহার করা হয়েছে তার অনুসারে ভার্ব এগ্রি করবে। তাহলে একবার এখান থেকে দেখো তো, আমি আরো ক্লিয়ারিফাই করছি। দ্য রিকোয়েস্ট নাউন অফ প্লাস দ্য ওয়ার্কার্স ইউনিয়ন নাউন, তাহলে নাউন প্লাস অফ প্লাস নাউন কনস্ট্রাকশন যদি হয় তাহলে ভার্ব এগ্রি করবে কার অনুযায়ী? দ্য রিকোয়েস্ট অনুযায়ী না? দ্য রিকোয়েস্ট অনুযায়ী। তাহলে দ্য রিকোয়েস্ট তো হচ্ছে সিঙ্গুলার না? হ্যাঁ, ওখানে তাহলে ওয়াজ তাহলে হবে। এখানে ওয়্যার নয়, এখানে ওয়াজ হবে। বুঝতে পারছি বিষয়টা কি? হ্যাঁ, এই দাদা নাউন প্লাস অফ প্লাস নাউন এটা করিয়েছিলে তাই তো? হ্যাঁ, নাউন প্লাস অফ প্লাস নাউনের কনস্ট্রাকশন যদি হয়, আরো কথা শুনে রাখো, শুধু যে প্রথম নাউন হিসেবে ভার্বের ইয়ে করবে তা নয়। দেখো নাউন, এই জায়গাটা আরেকবার বুঝে নাও, নাউন প্লাস অফ প্লাস নাউন এই কনস্ট্রাকশন আছে। এই কনস্ট্রাকশন হলে যে ভার্বটা আমি ইউজ করব সেই ভার্বটা এগ্রি করবে হচ্ছে প্রথম ব্যবহার করা নাউনটার অনুসারে ভার্ব এগ্রি করবে। আরও একটা গুরুত্বপূর্ণ জিনিস শুনে রাখো, এই যে প্রথম নাউনটা ব্যবহার করছো এর আগে কখনোই তুমি এ বা অ্যান বসাতে পারবে না, সবসময় তোমাকে এখানে দ্য বসাতে হবে। এখন কথা হলো কেন? দেখো নাউন প্লাস অফ প্লাস নাউন এই কনস্ট্রাকশনটাতে কি বোঝায়? এই নাউনের অংশ এটি, তাই না? আরেকবার বলো, নাউন প্লাস অফ প্লাস নাউন কনস্ট্রাকশন মানে কি? এই যে পরের নাউনটা ব্যবহার করেছো এই পরের নাউনটার অংশ হচ্ছে এটি। তাহলে এই নাউনটি অলরেডি ডিফাইন্ড হয়ে গেল না যে এইটার অংশ এটা? হ্যাঁ স্যার। তাহলে ডিফাইন্ড হয়ে গেলে তাহলে কোন ধরনের আর্টিকেল ইউজ করা উচিত? ডেফিনিট আর্টিকেল না ইনডেফিনিট? ডেফিনিট। এই জন্য দা। ওকে, বুঝতে পারলাম? যেমন আমি বললাম যে দ্য ওকে স্যার। ম্যাঙ্গো, দ্য ম্যাঙ্গো অফ দিস বাস্কেট, ঠিক আছে? এই বাস্কেটের আম, তাহলে আমটি অলরেডি ডিফাইন্ড হয়ে গেল না, সেই ক্ষেত্রে এখানে দা ইউজ করব। ওকে, এ কখনোই ইউজ করব না, এই জায়গাটাতে দা ইউজ করব। ক্লিয়ার? এবার এই কথাটা বলার পরে তুমি বলবা যে এ ম্যাঙ্গো অফ দিস বাস্কেট ওয়াজ থ্রোন অ্যাওয়ে, এটা কি তাহলে ভুল হবে? না, এটাও ঠিক হবে। তখন এক মিনিট শোনো, তখন যে এটা ব্যবহার করছো সেইটা তুমি নিউমেরালস হিসাবে ব্যবহার করছো। বুঝেছো কি বলেছি? আর্টিকেল এক্ষুনি হিসাবে হয়ে যাবে নয়, এটা। নিউমেরালস হিসাবে ব্যবহার করছো। আমার কথা কি বোঝা গেল? মানে সংখ্যা বোঝাতে ব্যবহার করছো। বুঝুনি? না আরেকবার বলো দাদা। আমি বললাম কি যে নাউন প্লাস অফ প্লাস নাউন কনস্ট্রাকশন হলে প্রথম নাউনটির আগে অবশ্যই অবশ্যই আর্টিকেল হিসাবে দা বসাতে হবে, এ বা অ্যান নয়। তাহলে আমি যদি একটা সেন্টেন্স বলি যে এ ম্যাঙ্গো অফ দিস বাস্কেট ওয়াজ থ্রোন অ্যাওয়ে, তাহলে এইখানে কি ভুল লিখলাম আমি? জেনারেলি তো এরকম বলে থাকি। দেখো, আ ম্যাঙ্গো অফ দিস বাস্কেট ওয়াজ থ্রোন অ্যাওয়ে, এইটা তো এই সেন্টেন্সটাকে আমি ভুল বললাম না, এই সেন্টেন্সটা আমি ঠিকই বলেছি। কিন্তু ঘটনা হচ্ছে এইখানে এটা আর্টিকেল হিসেবে ব্যবহার হচ্ছে না, এখানে আর্টিকেলটা নিউমেরালস হিসেবে ব্যবহার হচ্ছে, এইটা বলতে চাইছি আমি। মানে সংখ্যা বোঝানোর জন্য ব্যবহার হচ্ছে, ও আচ্ছা বুঝেছি ডেফিনিট বা বুঝেছি। ইনডেফিনিট হিসাবে বোঝানোর জন্য হচ্ছে না। ওকে, বুঝুনি? এখানে এ মানে হয়ে যাচ্ছে একটি, সংখ্যা বোঝানোর হ্যাঁ জন্য, স্যার। যে এই ঝুড়ির একটা আমকে আমরা ফেলে দিয়েছি, সংখ্যা বোঝানোর জন্য, আর্টিকেলের জন্য নয়। হ্যাঁ, এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে, নাহলে হয় কি ওই একটা কনস্ট্রাকশন বলে দিলাম ওইটাই মাথার মধ্যে ঢুকে থাকলো, এরকম করলে হবে না। কনটেক্সটটা বুঝতে হবে। আলটিমেটলি এটা তো আর সায়েন্স নয় যে যেখানেই ফর্মুলা লাগাবা সেখানেই একই উত্তর বেরিয়ে আসবে, এটা তা নয়, এটা তো ভাষা। ওকে, চলো কোন জায়গায় ছিলাম আমরা? হ্যাঁ, এইটা করো তাহলে এবার। অ্যালং দ্য নর্দার্ন ফ্রন্টিয়ার অফ ইন্ডিয়া ইজ সিন দ্য হিমালয়াজ মাইটি ইন দেয়ার স্প্লেন্ডার। এখানে কি ভুল আছে বলে মনে হচ্ছে? দেখো তো এই সেন্টেন্সে কোনো ইনভার্সন ইউজ হয়েছে কিনা? হ্যাঁ লং তো আগে এসেছে। দেখো, অ্যালং শুধু নয়, অ্যালং দ্য নর্দার্ন ফ্রন্টিয়ার অফ ইন্ডিয়া
এই পুরো জায়গাটা কি, এই পুরো পার্টটার মাধ্যমে কি প্লেস অ্যাডভার্ব বোঝানো হচ্ছে কিনা, স্থান সূচক না কিনা, মানে ভারতের উত্তর অংশ দিয়ে এটা বলতে চাইছে, তাহলে ভারতের উত্তর অংশ এটাতে স্থানকেই বোঝাচ্ছে, তাহলে ভারতের উত্তর অংশ বরাবর মাইটি হিমালয়কে দেখতে পাওয়া যায়। তো মাইটি হিমালয়াস, এই হিমালয়াসকে কখনো আমরা সিঙ্গুলার ফর্মে ইউজ করি না প্লুরাল ফর্মে ইউজ করি? প্লুরাল। তাহলে তাই ওখানে ইজ এর জায়গায় আর 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 হবে, দ্যাটস অল। তারপর এখানে চলে এসো, নাকি এগুলো মানে তোমাদের কি এগুলো দরকার তো নাকি সেটা আগে বলো। হ্যাঁ স্যার, অবশ্যই প্র্যাকটিস হচ্ছে। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। অনেকের মনে হতে পারে যে রাইটিংস এর ক্লাস এসে আবার কি শুরু করলো, এরকম ভাবার দরকার নেই, এগুলো শিখতে হবে, চিনতে পারবো দেখলে, ঠিক আছে? প্র্যাকটিস এগুলো আসে তো। হ্যাঁ চলো। দ্য পাবলিশার সেজ দ্যাট দেয়ার ইজ মেনি ইম্পর্টেন্ট ডিটেলস টু অ্যাটেন্ড টু বিফোর দিস বুক গেটস প্রিন্টেড। এখানে কি ভুল আছে বলে মনে হচ্ছে? সাবজেক্ট খোঁজো। স্যার এখানে আর হবে না? এখানে আর হবে কেন? মেনি ইম্পর্টেন্ট ডিটেলস। ভেরি গুড। দেখো দেয়ার দিয়ে শুরু হয়েছে, দেয়ার ইজ আ স্কুল আর দেয়ার আর টু স্কুলস, এমন না? তো ইন্ট্রোডাক্টিভ প্রোনাউন দিয়ে যখনই সেন্টেন্স শুরু হচ্ছে তখন দেখতে হবে ভার্ব আমার পরে আসছে, এই সরি সাবজেক্ট আমার পরে আসছে। তাহলে এই যে জায়গাটা দেখো, মেনি ইম্পর্ট্যান্ট ডিটেলস, এটা প্লুরাল ফর্ম, আর এটা যেহেতু প্লুরাল ফর্ম তাই এখানে ইজ নয়, এখানে আর হবে। আমরা প্রত্যেকে ক্লাসে যারা আছি বুঝতে পারছি তো জিনিসগুলো? হ্যাঁ স্যার। শাবাশ, চলে এসো। His politics is not good, so we have suggested to him that he should read Gandhi, Nehru and Karl Marx. এখানে কি ভুল আছে? এইটা করেছিল পলিটিক্স আর, ভেরি গুড। দেখো এখানে হিজ মানে নীতি পলিটিক্সটা না, নৈতিকতাগুলো। হ্যাঁ, এইখানে তার এইটা একটা সাবজেক্ট নয়। পলিটিক্স যখন একটা সাবজেক্ট হিসাবে ব্যবহার হচ্ছে তখন এটা ইজ নেবে, এটা ঠিকই আছে, কোনো সমস্যা নেই। কিন্তু পলিটিক্স যখন পলিটিক্যাল অ্যাক্টিভিটিস বা আইডিয়াজকে বোঝায় তখন এটা প্লুরাল হয়ে যায়, তার জন্য এখানে ইজ না, এখানে কি হওয়া উচিত? আর হওয়া উচিত। আর এটা করো এবার। জাস্ট আউটসাইড দ্য হোটেল ইজ 2 bars এক্সট্রিমলি বিউটিফুল অ্যাজ ওয়েল অ্যাজ ক্রাউডি। আর হবে, কারণ এটা আর হবে ইনভার্সন। এখানে টু বার কে, মানে টু বার্স কে কমপ্লিট ডিনোট ইনভার্সন করছে। আছে আর টু বার্স কে। হ্যাঁ ভেরি গুড, 2 bars এর জন্য এখানে আর হবে, শাবাশ, এই তো। এটা বলো। We should not forget that we have a right to criticize, but at the same time each of us have to remember the duty also. এই নোটটাও আমি লিখিয়েছি। Each of us has to remember. ভেরি গুড। তাহলে এখানে কোথায় গেল? ইচ অফ আস, এখানে হ্যাভ হবে না কি হবে? হ্যাঁ হবে। হ্যাজ হবে, ভেরি গুড। তারপরে চলো। দাদা এবার নো এরারও কিছু দেবে, জানো তো, প্রেডিক্ট করা সহজ হয়ে যাচ্ছে যে এরার থাকবেই। এবার এটা দাও। হার pugnacious daughter always do something that may incur insult on her neighbors who hold a wrong opinion about her family. ডাজ হবে। ডাজ হবে কেন? ডটার বলেছে সিঙ্গুলার। হ্যাঁ একদমই তাই, এটা তো একটা মেয়ের কথা বলা হচ্ছে, তার ঝগড়ুটে আচ্ছা মেয়েটি। মানেটা একটু বলো না দাদা, এই আচ্ছা, পাগনেসিয়াস পাগনাশিয়াস মানে ঝগড়ুটে, তাহলে হার পাগনাশিয়াস ডটার, তার ঝগড়ুটে মেয়ে, অলওয়েজ ডু সামথিং, সে সবসময় ডাজ সামথিং, সে সবসময় এমন কিছু করে, দ্যাট মে ইনকার ইনসাল্ট অন হার নেইবার্স, যা তার প্রতিবেশীদের ওপরে মানে ইনসাল্ট ইনকার করে। দেখো ইনকার কথাটার মানে হচ্ছে কোনো কিছু অবটেইন করা, গেইন করা। হু হোল্ড আ রং অপিনিয়ন অ্যাবাউট হার ফ্যামিলি, আর যারা তার পরিবার সম্পর্কে খারাপ চিন্তাভাবনা পোষণ করে, বুঝেছো? মানে মনে করো যে একটা মহিলা
তার একটা মেয়ে আছে, সেই মেয়েটা খুবই ঝগড়ুটে, হ্যাঁ, তাহলে প্রতিবেশীরা তাদের সম্পর্কে, তার ফ্যামিলি সম্পর্কে ভালো ধারণা গ্রহণ করবে না খারাপ ধারণা, এটাই লেখা এখানে। মানে সন্তানের শিক্ষা তো বাবা মায়ের থেকেই আসে, ওই জন্য ওইটা ভাববে। এটাই। আচ্ছা চলো, one of the biggest industrial houses in Mumbai is on the verge of declaring a lockout. আর on the verge of, কেন? কারণ এখানে হাউসেস, বিগেস্ট ইন্ডাস্ট্রিয়াল হাউসেস আছে। তাতে কি হলো? তাহলে বিগেস্ট ইন্ডাস্ট্রিয়াল হাউসেস হলে তো আরই হওয়ার কথা। সেখানে ইজ এটা আছে। নো এরার হবে মনে হয়। আরে ভাই, এখানে ওয়ান অফ দিয়ে শুরু হয়েছে সেন্টেন্স, তো ওয়ান যদি সাবজেক্টের প্লেসে থাকে তাহলে এখানে ইজি তো হওয়া উচিত। সো দ্য সেন্টেন্স হ্যাজ ও নো হ্যাঁ এরার। তাও তো ওকে, ঠিক। এই one of the students has done his homework, হ্যাঁ, তাহলে সবকটাতেই ভুল খুঁজতে শুরু করেছি আমরা। হ্যাঁ এই একটা এক্সেপশন পেলাম দাদা, হ্যাঁ, নো এরার। চলো এখানে আসো। সেই জন্য স্যার আগে বলেননি। Our head of the department assured us that a series of lectures on Milton were to be arranged the following week, and so we should not create any nuisance. এটাও তো নো এরার মনে হচ্ছে, সিরিজ অফ লেকচার্স। আচ্ছা চলো তো এখানে যে একটা নোট লেখো, এই নোটটা তোমাদের লেখানো হয়নি মনে হয়, তবু লিখে দিচ্ছে এখন। একটা নোট লেখো, এখানে আর হবে না মনে হচ্ছে। হ্যাঁ একটা নোট লেখো, তারপরে তোমরা বলে দিতে পারবে এখানে কি হবে না হবে। নোটটা সবাই লিখছো কি বলবো আমি? হ্যাঁ বল। হ্যাঁ, লেখো a series of comma a body of comma a crowd CROWD a crowd of comma a bunch of BUNCH a bunch of comma a team of comma a heap of HEAP a heap of comma a herd of HERD a herd of comma a fleet of FLEET a fleet ও of দাদা সিরিজ অফ লেকচার হবে, লেকচার্স হবে না। comma দাঁড়াও না ভাই, লেখো আগে লেখো comma a piece of PIECE piece মানে টুকরো, a piece of comma a pair of PAIR a pair of comma a chain CHAIN a chain of প্লাস যেগুলো লিখলে তারপর এবার যোগ চিহ্ন দাও। হয়েছে? যোগ চিহ্ন দিয়ে লেখো PCN প্লাস SV ফুল স্টপ দিয়ে দাও। তাহলে কি লিখলে নোটটা একবার পড়ো কেউ। a series of, a body of, a crowd of, a bunch of, a team of, a heap of, a herd of, a fleet of, a piece of, a pair of, a chain of, plus PCN plus SV. PCN মানে কি? প্লুরাল কাউন্টেবল নাউন। ভেরি গুড। SV মানে কি? সিঙ্গুলার ভার্ব। তাহলে কি লেকচার হয়ে যাবে? না হবে না, তাহলে কি হবে? এখানে ওয়াজ হবে, ওয়ারটা। হ্যাঁ, এখানে ওয়্যারটা ওয়াজ হবে, এটা মনে রেখো সব সময়। ওকে, তাহলে দাদা হার্ড অফ ক্যাটেল হয় তাই তো, হ্যাঁ না অবশ্যই। ক্যাটেলস হয় হার্ড? না ক্যাটেলসকে ক্যাটেল A herd of cattle. আবার কি করে এস দিবে কেন? ঠিক তাহলে আছে, এখানে লেকচার্স হলো যে দাদা। হ্যাঁ তাতে কি হয়েছে? এখানে তো our head of the department. নাউন। আচ্ছা, আ পেয়ার অফ শুজ বলি, শু না কি হ্যাঁ, বলি দাদা? এ পেয়ার অফ শুজ নাকি এ পেয়ার অফ শু? আচ্ছা, A pair of shoes. তাহলে তারপর trousers. হ্যাঁ, না। তাহলে এটা মনে রাখবে, এ বডি অফ, এ ক্রাউড অফ, এ টিম অফ, এ হিপ অফ, এ হার্ড অফ,
ইত্যাদি বলবার পরে অবশ্যই আমাকে প্লুরাল কাউন্টেবল নাউন ব্যবহার করতে হবে, কিন্তু ভার্ব ব্যবহার করব সিঙ্গুলার। ক্লিয়ার? Singular. খুব গুরুত্বপূর্ণ কিন্তু এটা উত্তর দাও তো দেখি এবার তাহলে। A body of volunteers have been organized to help the faculty members in their attempt to raise the funds. এটা তো তাহলে হ্যাঁ, হ্যাঁ। হ্যাজ বিন হওয়া হ্যাজ উচিত। হবে। হ্যাঁ, তাহলে এখানে হ্যাভ হবে না, এখানে হ্যাজ হবে। আমরা এই পয়েন্টটাই লিখলাম না এখন এতক্ষণ ধরে, এই বডি অফ টপ দিয়ে। বুঝেছি তো নাকি? হ্যাঁ, বুঝতে এবার পেরেছি এটা বলো। দাদা। Each of the students whom I have chosen to take part in the cultural programs to be performed in the city hall are up to the mark. ইচ স্টুডেন্টস হবে না, ইচ স্টুডেন্ট এক হবে মিনিট, বোধহয়। আমার প্রথম প্রশ্নের উত্তর ইজ দাও হবে আগে। আর এর এক বদলে। মিনিট, আমার প্রথম প্রশ্নের উত্তর দাও সবাই আগে, যে এইখানে মেইন ক্লজ কোনটা সেটা আমায় বলো। শুধু মেইন ক্লজটুকুন পড়ো, এই পার্টটার থেকে শুধু মেইন ক্লজটা পড়ো। ওই each of the students in the cultural programs to be performed in the এই না বললে সরি কি each of তুমি? the আবার বলো। Each দাঁড়াও, of the তুমি বলো না, students. দাঁড়াও, তোমার দুজন বলো না, অন্য কেউ বলো, অন্য কেউ বলো। আরে বলো রে ভাই, চেষ্টা তো করো। বলে দিই দাদা। না দাঁড়াও, অন্যদেরটা একটু দেখি কি বুঝতে পারছে কিনা। আমরা ক্লজ করে এসছি, আর এখন যদি না বুঝি তাহলে তো মান সম্মান নষ্ট হয়ে যাবে। তো ক্লজটা কতটা ইম্পর্ট্যান্ট বুঝতে পারছো? ক্লজের ক্লাসেসগুলো যেহেতু রয়েছে, যাদের প্রিভিয়াস ক্লাসগুলো দেখবে, যারা এখানে বুঝতে পারছো না, এ ভাই বাকিরা যারা আছো একটু বলো মেইন ক্লজ কোনটুকুন, যা সেইটুকুন পড়ো, মেইন ক্লজটুকুন পড়ো এই সেন্টেন্স থেকে। ক্লাসে আছে তো সবাই নাকি না? হ্যাঁ স্যার আছি। পড়ো, তুমি পড়ো তো ভাই, মেইন ক্লজটা পড়ো, শুধু মেইন ক্লজটুকুন পড়ো। স্যার ইচ অফ দ্য স্টুডেন্টস ইন দ্য সিটি হল আর আপ টু দ্য মার্ক। একদম এটাই আর যারা এটাই। আরো একবার ভালো করে ভেবে পড়ো। কারণ যারা, স্যার ওইটার উত্তর এটাই হবে যে যারা এই কালচারাল প্রোগ্রামে মানে অংশগ্রহণ করেছিল আর কি। না, এই হচ্ছে স্টুডেন্ট যারা হচ্ছে Main মার্ক clause করা টা হয়েছিল, এটা মেন ক্লজ। দেখো, আর এখানে আর এর জায়গায় ইজ হবে। এই যে ইচ অফ দ্য স্টুডেন্টস, এই যে আন্ডারলাইন পার্ট, এইটা হচ্ছে মেইন ক্লজ। ওকে, ও এই স্টুডেন্টরা কালচারাল প্রোগ্রামে ছিল কি না ছিল এই সমস্ত আমার ওটা তো দরকার নেই তো। বর্ণনা করা হচ্ছে। ওটা আমার সাবঅর্ডিনেট ক্লজের পার্ট, এগুলো বাকিটা। এখানে এক্সামিনার আমি যেটা মেইন ক্লজ খুঁজতে চাইছিলাম, যে ইচ অফ দ্য স্টুডেন্টস আর আপ টু দ্য মার্ক। এবার বলো দেখি কোথায় ভুল আছে। এখানে আর এর জায়গায় ইজ হবে, Very ইচ অফ good. দ্য স্টুডেন্ট আর সিঙ্গুলার each হিসেবে। হচ্ছে ইজ singular হয়, তাহলে এখানে is সিঙ্গুলার হবে। ভার্ব হয়। তাহলে ইচ অফ দ্য স্টুডেন্টস ইজ আপ টু দ্য মার্ক, মানে প্রত্যেকটা ছাত্রই আপ টু দ্য মার্ক ছিল, মানে খুব ভালো ছিল আর কি, এটা বলতে চাইছে। এবার সেই স্টুডেন্টস কারা, কি বিষয় বৃত্তান্ত এখানে বলছে, হুম আই হ্যাভ চুজেন টু টেক পার্ট, আমি যাদেরকে পছন্দ করেছিলাম অংশগ্রহণ করাতে, কোথায়, ইন দ্য কালচারাল প্রোগ্রামস, কালচারাল প্রোগ্রামসে, টু বি পারফর্মড, কোন কালচারাল প্রোগ্রামস, টু বি পারফর্মড, যেটি পারফর্ম হবে কোথায়, ইন দ্য সিটি হল, সিটি হলে। বুঝেছো ভাইয়া মেরে? তাহলে এই পুরো পার্টটাই আমার এই স্টুডেন্টকে ডেসক্রাইব করা হয়েছে, এই পুরো পার্টটাতে, যার কারণে এটা একটা অ্যাডজেক্টিভ ক্লজ হয়ে গেছে। ক্লিয়ার? ক্লিয়ার। চল তাহলে এখানে আসো। এভরিবডি অ্যামং দ্য বিজনেসমেন were enjoying drinking when the manager of the hotel was shot dead. Was enjoying drinking. কেন হলো এমনটা? এভরিবডি অ্যামং দ্য বিজনেসম্যানদের মধ্যে প্রত্যেক মানে তো সিঙ্গুলার বোঝাচ্ছে, সেখানে একদমই তাই, ওয়াজ হবে। এভরিবডি তো 100% সিঙ্গুলার। তাহলে আমায় খুঁজতে হবে যে সিঙ্গুলার সাবজেক্ট যখন পেয়েছি সিঙ্গুলার ভার্ব খুঁজবো, সেখানে ওয়াজ বলবো, দ্যাটস অল।
এভরিবডি ওয়াজ এনজয়িং ড্রিঙ্কিং, এটা আমার মেইন ক্লজ। এবার এভরিবডি, কোন এভরিবডি? অ্যামাং দ্য বিজনেসম্যান, বিজনেসম্যানদের মধ্যে প্রত্যেকে। তারপর কি হলো? হোয়েন দ্য ম্যানেজার অফ দ্য হোটেল ওয়াজ শট ডেড, বলো তো দেখি, হোয়েন দ্য ম্যানেজার ওয়াজ শট ডেড এটা কোন ক্লজ হবে? Subordinate clause. সাবঅর্ডিনেট ক্লজ কোন ভাগ? নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব? অ্যাডভার্ব ক্লজ অফ টাইম অ্যাডভার্বিয়াল তো। ক্লজ, ভেরি গুড। Adverb. হ্যাঁ, টাইম অ্যাডভার্বিয়াল ক্লজ এটা। চলো, মোস্ট অফ দ্য নিউজ দাদা Pertaining- 10টা 5 বাজে, খেতে ডাকছে। তাহলে দেখি, একটা স্লাইড, দুটো স্লাইড, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, Sir, homework. ওরে বাবা, তো বহু রয়েছে। স্যার রেকর্ডিং করে নাহলে তাহলে এক কাজ Sir, করি, homework. হ্যাঁ এটা আমরা, শোনো এই যে বাকি পার্টটা আছে না, এই বাকি পার্টটাকে আমরা নেক্সট ক্লাসে নিয়ে আমি নেক্সট ডে তোমাদের রাইটিংসের রিপোর্ট রাইটিংয়ের একটা কাজ করব, ঠিক আছে? বা ট্রান্সলেশন হোক বা যা কিছু হোক একটা কাজ করব, ঠিক আছে? ঠিক আছে দাদা। ঠিক আছে, তাহলে থাক Okay, আজকে এই sir. পর্যন্ত। হ্যাঁ, ভালো থেকো সবাই, গুড নাইট।